আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই রাতে, রমজানের এই রাতে তারাবির পরে আজকের এই ক্লাসে। আজকের ক্লাসটি একটু বিশেষ। আজকের ক্লাসটির পরিবেশ অথবা সময় বলি বা সবকিছুর দিক দিয়ে আজকের ক্লাসটা একটু ভিন্ন। আমার জীবনে গেঁথে থাকবে এই ক্লাসের কথা। কেন সেটা আমরা একটু পরেই জানতে পারবো যে আজকের ক্লাসটা কেন স্পেশাল। তোমাদের সবাইকে বলবো ক্লাসে যুক্ত হয়ে যাও এবং তোমার যেই বন্ধু বান্ধবী সাথী যারা রয়েছে তাদেরকে ক্লাসটাতে মেনশন করে দাও। হ্যাঁ, আমরা 10 সেকেন্ডস টাইম দিচ্ছি, তোমরা ক্লাসটাকে যার যার জায়গা থেকে একটু মেনশন করে দাও। আর ভাইকে একটু জানাও যে সাউন্ড থেকে শুরু করে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আমি একটু দেখি। সাউন্ড ঠিক আছে। একটু জানাও যে হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ওকে, আচ্ছা। সবাই আস্তে আস্তে যুক্ত হচ্ছে, যদিও আমাদের এখনো ঘড়ির কাঁটায় ঠিক 10টা 1 বাজে। তার মানে আমি 59-এ শুরু করেছি, 2 মিনিট হয়েছে অলরেডি। ওকে, অল ওকে, রাইট? ঠিক আছে, চলো আমরা শুরু করছি। হ্যাঁ, আজকের আলোচ্য বিষয়। আজকে আমরা আলোচনা করব, আমরা ভেবেছি 2টা প্যাসেজ আজকে পড়াতে পারবো, কিন্তু দুঃখিত, আজকে একটা প্যাসেজই পড়াতে পারবো বা পড়ানোর মতো সময় পাবো আমরা। আজকে একটা প্যাসেজ পড়াবো কারণ আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট হবে সেই জায়গা থেকে। হ্যাঁ, ওকে, চলো আমরা শুরু করছি। আজকের দিনটা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা চিত্রে দেখতে পাচ্ছি গাজার মধ্যে ইসরায়েল তাদের সিজ ফায়ার বা ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বা গাজাবাসীর মধ্যে যে সিজ ফায়ার হয়েছিল, যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির হয়েছে মাত্র সম্ভবত ফেব্রুয়ারির কিছু একটা তারিখে। অর্থাৎ 1 থেকে 2 মাসের পার্থক্যে তারা কোনো ধরনের পূর্ব ঘোষিত কোনো ঘোষণা না দিয়ে, কোনো ধরনের ওয়ার না করে, কোনো কিছু না বলে অযাচিতভাবে গাজার মধ্যে গতকাল রাতে তারা এক ভয়ঙ্কর বম ব্লাস্ট করেছে। এবং সেটা কোথায় করেছে? সেটা করেছে একটা হাসপাতালে। অর্থাৎ এমন একটি জায়গা যেখানে থাকেই রুগ্ন মানুষেরা, অসুস্থ মানুষেরা, শিশু, নারী তারা থাকে। সেই জায়গার মধ্যে ইসরায়েলি হায়না বাহিনী, নেতানিয়াহুর অধীনে যে বাহিনী রয়েছে, ইহুদিদের যে তাদের এজেন্ট বাস্তবায়ন করার জন্য তারা সেই আমার যে ভাই বোন যারা রয়েছে, মুসলিম ভাই বোনেরা, তাদেরকে নির্যাতনে, নির্বিচারে এখনো পর্যন্ত মানে মৌখিকভাবে বলা হচ্ছে প্রায় 400-র উপরে মৃত্যুবরণ। যদিও আমি আল জাজিরা বা অন্যান্য রিপোর্টে দেখেছি প্রায় এটার সাথে 250। সো একটা রাতে 250 হোক, সেটা 400 মানুষ হোক, সেটা এইভাবে যে বর্বরভাবে, নির্মমভাবে মুসলিমদের উপর আজকে নির্যাতন, আজকে ছোট শিশুদেরকে যারা আজ থেকে 1.5 মাস 1 মাস আগেই মাত্র সিজ ফায়ারের আনন্দে তারা এই রামাদানকে তারা বরণ করে নেবে, এই ঈদটা তাদের জন্য একটু নতুন হবে, মৃত্যু রক্তের খেলাহীন একটা ঈদ তারা উপভোগ করবে, সেটা হলো না। তারা অনেকেই খেয়ে অনেকে না খেয়ে রোজা রেখেছে, ভোরবেলা খাবার খেয়েছে, রোজা রাখছে, রাখবে, এমন কোনো সময় তারাও শেষ হয়ে গেল। তো আজকের দিনটা মোটেই আনন্দের কোনো বিষয় না। আজকের দিনে কোনো আনন্দ রাখা উচিত না। একটা ব্যক্তি হিসেবে, একজন মানুষ হিসেবে, মানবাধিকারের একজন, যদি আমরা চিন্তা করি মানুষের অধিকার, একটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে, তাকে মেরে ফেলার, তাকে হত্যা করার, তাকে নির্বিচারে হত্যা করার, তাকে বোম ফেলে হত্যা করার কোনো অধিকার কোনো মানুষের কাউকে সৃষ্টিকর্তা দেননি। সে জায়গায় যদি এইভাবে নারী, শিশু থেকে শুরু করে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা পৃথিবীর কোনো ধরনের ঝঞ্ঝাল ঝামেলা কিছুতে নাই, তাদেরকে নিষ্প্রাণ করে দিচ্ছে সেকেন্ডে একটি বম ব্লাস্ট, শত শত মানুষ আহাজারি, মৃত্যু, ছিঁড়ে ছিঁড়ে পড়ছে তাদের শরীরে এক একটা অঙ্গ। কি নির্মম! আজ পুরো বিশ্ব কেউ হতবাক হয়ে দেখছি আমরা এই বাংলাদেশ থেকে। আমরা আজকে আন্দোলন করছি, ঢাকা ভার্সিটিতে গতকাল রাতে আন্দোলন হয়েছে, রাজশাহী ভার্সিটি হয়েছে। সো এই ব্যাপারগুলোকে আসলে আমাদের জায়গা থেকে হয়তো কিছু করার আছে কি না আমরা জানি না, বাট উই ক্যান শেম অন দ্যাম। আমরা তাদের উপর ঘৃণা ছড়াতে পারি। যাই হোক, লেটস প্রে
I always pray to my Almighty so that save আসলে স্পেলিং ভুল হয়েছে save may Almighty save my brothers and sisters in Palestine প্যালেস্টাইনে যেন আহ, মানুষদেরকে আহ, তারা যেন রক্ষা পায়, তারা যেন এই নির্মম অত্যাচার নির্মম নির্যাতন থেকে রক্ষা পায় এবং একদিন যেন সেই বিজয় তাদের কাছে ধরা দেয় এবং আজকে যারা খুনি, আজকে যারা এই রক্ত নিয়ে মানুষের প্রাণ নিয়ে খেলা করছে, শিশু মানুষদেরকে পর্যন্ত আজকে ছাড়ছে না এবং তাদের যে সামরিক বাহিনী তারা যেভাবে নারীদের উপর অত্যাচার নির্বিচার ধর্ষণ চালিয়ে গেছে, তাদের বিচার যেন স্রষ্টা শেষ বিচারের দিন অত্যন্ত নির্মম ভাবে যেন তাদেরকে সেই শাস্তিটা দেন। আমিন। ওকে, আমরা ক্লাসে চলে যাচ্ছি। যাই হোক, আজকে ক্লাসে আসলে হাসি দেওয়া বা খুব কি বলে আনন্দ দিয়ে পড়ানো হয়তো আমার পক্ষে সম্ভব না, আমার মন অত্যন্ত ভারী আজকে। তাই আমরা আজকে প্যাসেজটাকে খুব অ্যানালিটিক্যালি পড়ার চেষ্টা করব, তবে আমরা একটা ফ্লোতে পড়াশোনা করব। সবাই আশা করি এই জিনিসটাকে পজিটিভলি নিবা। ওকে, আসো আমরা একটু শুরু করছি, ঠিক আছে? স্কেলিং আ মাউন্টেন পিক অর রাইটিং ইয়োর ড্রিম। হ্যাঁ, কি বলছে প্যাসেজটাতে আমরা একটু খেয়াল করি। আমরা প্যাসেজটার সবগুলো লাইনকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। স্কেল শব্দের অর্থ হচ্ছে আরোহণ করা। স্কেল মানে কি? আরোহণ করা বোঝায়। তাহলে স্কেলিং আ মাউন্টেন পিক, পিক শব্দটা আমরা একটু জানবো। স্কেল শব্দটা এটা এখানে একটা জিরান। স্কেলিংকে আমরা কি বলবো বলতো? এটা এখানে একটা জিরান্ড হিসেবে কাজ করছে। স্কেলিং কি এখানে একটা জিরান্ড। ওকে, স্কেলিং কি এখানে একটা জিরান্ড। তাহলে বলেছে স্কেলিং আরোহণ করা। হ্যাঁ, আরোহণ করা বোঝাচ্ছে, কোথাও একটা আরোহণ করা। আচ্ছা, কোথায় আরোহণ করা? মাউন্টেন পিক, অর্থাৎ পর্বতের চূড়া। এখানে পিক শব্দ হচ্ছে চূড়া। হ্যাঁ, চূড়া। চূড়া এটার অনেকগুলো সিনোনিম আছে, যেমন হতে পারে যে জেনিথ, আমরা ওই দিন পড়েছিলাম, রাইট? জেনিথ হতে পারে, সেটা সামিট হতে পারে, সেটা পিনাকল হতে পারে, সেটা অ্যাপেক্স হতে পারে। ঠিক আছে, এগুলোকে আমরা বলি কি? চূড়া বা কোনো একটা পর্বতের চূড়া। ওকে, এখন আসো, বলছে রাইডিং ইউর ড্রিম, অথবা তোমার স্বপ্নের পেছনে ছুটে চলা। রাইডিং, রাইড শব্দ হচ্ছে কোনো কিছুর উপর বহন করে চলা বা কোনো কিছুর উপর চালনা হওয়া, তাই না? আমরা বলি যে রাইডিং আ বাইক, রাইডিং আ কার, রাইডিং আ অটো সাইকেল। তার মানে কোনো কিছুর উপরে বসে যেই চড়া, এটাকে বলা হচ্ছে রাইডিং। তাহলে একইভাবে রাইডিংও কি হবে? রাইডিং হচ্ছে আমাদের একটা জিরান্ড। আর একটু তোমরা মাথায় রাখবা, আমাদের যে পজেসিভ ফর্মগুলো হয়, ইয়োরকে আমরা কি বলি ইংলিশে? পজেসিভ ফর্ম। কি বলি? পজেসিভ। এই পজেসিভ, এটাকে আমরা কি বলি? পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, এই পজেসিভ অ্যাডজেক্টিভ পরে যে পার্ট অফ স্পিচটা হয় সেটা নিঃসন্দেহে একটা নাউন। আবার মাথায় রাখবো, পজেসিভ অ্যাডজেক্টিভের পরে যেই শব্দটা হয় সেটা কি হবে? সেটা হবে একটা নাউন। ওকে, তাহলে পাচ্ছি কি? স্কেলিং আ মাউন্টেন পিক, একটি পর্বতের চূড়ায় আরোহণ অথবা নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখা। রাইট শব্দ অর্থ এখানে আসলে বহন করা, বসে যাওয়া, ব্যাপারটা এরকম না, স্বপ্নকে ছুঁয়ে দেখা বোঝাচ্ছে। বোঝা গেল? অর্থাৎ এইখানে পর্বতের আরোহণ করা, পর্বতের চূড়ায় যাওয়া বলতে আসলে লাইফের সাথে তার যে স্বপ্ন, সে স্বপ্নকে কানেক্ট করা হয়েছে। ওকে, আচ্ছা, এটা আমাদের পুরাতন বই 25 বইয়ের ইউনিট 4 এর লেসন 4 এ একটা প্যাসেজ। চলো আমরা প্যাসেজের মূল আলোচনায় যাই। আমরা এখানে দেখছি যে একটা পত্রিকার নিউজ এসেছে, আবারও হিমালয়ের পথে এভারেস্ট জয়ী নিশাত। তার মানে আমরা আজকে এই ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছি, নিশাত মজুমদার। নিশাত মজুমদার নামটা অনেকেই শুনেছো, অনেকে হয়তো শুনোনি, কিন্তু নিশাত মজুমদারের টাইটেলটা দেখো কিভাবে বলেছে, আবারও হিমালয়ের পথে এভারেস্ট জয়ী নিশাত। অর্থাৎ নিশাত মজুমদার নাম দেখে অনেকে হয়তো পুরুষ ভাবতে পারো, যারা আগে দেখনি, তিনি একজন মহিলা। বলেছে আবারও, তার মানে তিনি এর আগেও এভারেস্টে গিয়েছেন, আবারও এভারেস্টের পথে তিনি রওনা দিয়েছেন। তার মানে আমাদের স্বপ্ন চিন্তা করি আমরা, যদি আমরা এটা করতে চাই, এটা চাই, ওইটা করতে চাই, আমাদের স্বপ্নগুলো অনেক সময় অনেক কঠিন মনে হয়। এটা অর্জন করা অনেক কঠিন, এই জায়গাটায় যাওয়া অনেক কঠিন, এই জিনিসটা সলভ করা অনেক কঠিন, তাই না? কিন্তু চিন্তা করো, সারা বিশ্বের মধ্যে যদি আমরা হিসাব করি, সব থেকে পৃথিবীর এই যে ভূপৃষ্ঠে যত ধরনের ভূঘাটনিক জিনিস আছে, তার মধ্যে সবচেয়ে উঁচু হচ্ছে এভারেস্ট পর্বত, তাই না? এভারেস্ট, এই এভারেস্টের সর্বোচ্চ যে চূড়াটা, সেই চূড়ার মধ্যে গিয়ে পৌঁছানোটা কি চারটিখানি কথা?
না। এই যে পৃথিবী সৃষ্টি হয়েছে তার মধ্যে যে সবচেয়ে উঁচু যেই পর্বতটা আছে তার নাম এভারেস্ট। 8,848 মিটার উঁচু। মানে এটা যদি আমি ধরো এভাবে সয় দিই, রাস্তার দূরত্ব হবে প্রায় 8.5 কিলোমিটার। 8.5 কিলোমিটার মানুষ এভাবে পথে হেঁটে যেতে, 1 কিলোমিটার যেতে প্রায় 15-20 মিনিট লাগে। 20 মিনিট চিন্তা করো, 20 মিনিট হেঁটে যেতে আট কত, 8 × 16, 160 মিনিট লাগবে হেঁটে যাইতে। আর সেই পথটা হচ্ছে বরফে, ঠান্ডা, বাতাস, খাবার দাবার নাই, কোনো ধরনের সুযোগ সুবিধা নেই, এমন একটা জায়গায়, এমন একটা পথে যদি যাওয়া যায়, তাহলে একটা মানুষের স্বপ্নটা কতটা শক্ত হতে হয়, কতটা ডিটারমিন্ড হতে হয়। ওকে, আচ্ছা চলো এবার আসি আমরা কি বলছি, প্যাসেজটা আমরা একটু দেখার চেষ্টা করি কি বলছি। দেখো খুব মনোযোগ দিয়ে বুঝবা, সহজ একটা প্যাসেজ, এটা মোটাই কঠিন না, সহজ একটা প্যাসেজ। নিশাত মজুমদার, a Bangladeshi woman in her very early 40s, in her early 40s। দেখো আমরা যখন দেখবো যে একটা নাউনের পাশে কমা দিয়ে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তখন এটাকে আমরা বলি হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে এইখান থেকে শুরু করে, এই জায়গা থেকে শুরু করে, এই জায়গা থেকে শুরু করে এতটুকু পর্যন্ত জিনিসকে আমরা গ্রামাটিক্যালি নাম দিব কি বলতো, অ্যাপোজিটিভ। আমরা কি বলবো এটাকে, অ্যাপোজিটিভ। ঠিক আছে, অ্যাপোজিটিভ। ওকে, মনে থাকবে কোন একটা নাউন বলার পরে, যেমন আমি বললাম যে ধরো রাফা। ওকে, রাফা আ স্টুডেন্ট অফ পাওয়ার প্লে। তাহলে রাফার আমি বৈশিষ্ট্য কিভাবে দিলাম, আ স্টুডেন্ট অফ পাওয়ার প্লে। তাহলে কোনো একটা নাউন, কোনো একটা ব্যক্তি, কোনো একটা স্থান, এটার নামটা বলার পরে যদি কমা দিয়ে তার সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য যদি উল্লেখ করা থাকে, তাহলে ওই অতিরিক্ত তথ্য অংশটা হবে একটা অ্যাপোজিটিভ। তাহলে বলা হচ্ছে নিশাত মজুমদার আ বাংলাদেশি ওমেন। প্রশ্ন যদি আসে যে ভাইয়া বাংলাদেশি এটা এখানে কি, আসলে বাংলাদেশিকে আমরা বলবো হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বা প্রপার নাউন থেকে বা প্রপার অ্যাডজেক্টিভ বলতে পারো, এটাকে আমরা কি বলবো, প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। আর ওমেন এখানে কি, একটা নাউন, নারী। ঠিক আছে, এটা নাউন। ইন হার আর্লি 40s। তাহলে আর্লি 40s আর লেটার 40s ব্যাপারটা কি খেয়াল করতো। 40s মানে কি, 40s মানে হচ্ছে 31 থেকে 40, 31 বছর থেকে 40 বছর, এটাকে বলা হয় 40s। তার মধ্যে দুইটা পার্ট। আমরা যদি ভাবি যে যদি শুধু 40s বলে 40s, এইটা তাহলে কোনটা, 40s হচ্ছে 31 থেকে, খেয়াল করো 40s হচ্ছে 31 থেকে 40। যদি বলা হয় আর্লি 40s, সেটা কত হবে 31 থেকে 35। আর যদি বলা হয় যে লেটার 40s, লেটার পরবর্তী অংশটা, সেটা কত হবে 36 থেকে 40। ঠিক আছে, তাহলে নিশাত মজুমদার এই বয়সের, আমরা যখন প্যাসেজটা পড়তেছি বা প্যাসেজটা যখন লেখা হয়েছে, তখন নিশাত মজুমদারের বয়স 31 থেকে 35 বছরের মধ্যে একটা। ঠিক আছে, বুঝে গেল, তাহলে 31 থেকে 35 বছরের মধ্যে তার বয়স। তাহলে আমরা নিশাত মজুমদারের সম্পর্কে এখন যা লিখেছে বইয়ের মধ্যে, ওই সময়টাতে নিশাত মজুমদার বয়স হচ্ছে 31 থেকে 35। ওকে, বলেছে বাংলাদেশি একজন, এই যে 31 থেকে 35 বছর বয়সী একজন নারী, ইজ আ স্পোর্টস আইকন। তিনি হচ্ছেন একজন খেলাধুলা, বা আমরা যেটাকে বলে হচ্ছে আমাদের কি বলা যায় যে স্পোর্টস বা খেলাধুলার জগতের একজন আইকন, একজন স্টার, একজন তারকা। তাহলে আইকন শব্দ অর্থ কি পাবো, তারকা, তাই না? আইকন শব্দে বাংলা কি পাবো বলতো, তারকা। আমরা বাংলাটাকে এভাবে বলি যে তারকা। আচ্ছা, প্রশ্ন হচ্ছে তারকা ব্যাপারটা কি, তারকা, তারকা বা তারকা। যেমন ধরো স্বনামধন্য প্লেয়ার, অথবা এমন কেউ যে কোনো একটা সেক্টর, সেটা হোক স্পোর্টস, সেটা হোক বিনোদন, সেটা হোক রাজনীতি, সেটা হোক যে কোনো সেক্টর, টিচিং, এই সেক্টরগুলোতে যেই মানুষটাকে মানুষ অনেক বেশি মানুষ পছন্দ করে, মানুষ অনেক বেশি চিনে থাকে, তাকে আমরা বলবো হচ্ছে আইকন। তাহলে আইকন মিন্স স্টার, আইকন মিন্স স্টার। ওকে, অথবা আইডল, অথবা কি আইডল, যাকে মানুষ অনেক মেনে চলে, যে তার মতো হতে চায়, যে আমি যদি তার মতো হতাম, তার মতো খেলা পারতাম, তার মতো কথা বলতে পারতাম। ওকে, শি কামস অফ আ মোডেস্ট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এখন খেয়াল করো, মোডেস্ট ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার। হ্যাঁ, মডেস্ট ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা বাংলায় এইভাবে বলবো যে মধ্যবিত্ত পরিবার। ঠিক আছে, এখানে ব্যাকগ্রাউন্ড বলতে আসলে পরিবারকে বোঝানো হয়েছে, বা পারিবারিক ব্যাকগ্রাউন্ড। তাহলে মধ্যবিত্ত পরিবার, মধ্যবিত্ত পরিবার, মধ্যবিত্ত পরিবার।
আর কামস অফ এখানে একটা গ্রুপ ভার্ব, কামস অফ বা ফ্রেজাল ভার্বও বলতে পারে, একটু অংশকে আমরা ফ্রেজাল ভার্ব বলবো, ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, ফ্রেজাল ভার্বের অর্থ হচ্ছে একটা ভার্বের সাথে যখন প্রিপোজিশন যুক্ত হয়ে একটা ফ্রেজের মতো কাজ করে। এটা তো হচ্ছে জন্মগ্রহণ করা, কাম অফ অর্থ কি জন্মগ্রহণ করা। তাহলে বলছি যে শি কামস অফ আ মডেস্ট ব্যাকগ্রাউন্ড, সে জন্মগ্রহণ করেছে একটা মধ্যবিত্ত পরিবারের মধ্যে, খুব ধনী পরিবার বা খুব বেশি লাক্সারিয়াস ফ্যামিলি, খুব বেশি কি বলা যায় রিচ ফ্যামিলি, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, খুবই সচ্ছল তেমন না, অত্যন্ত মধ্যবিত্ত একটা পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। আর ফাদার ইজ আ বিজনেসম্যান, তার বাবা একটা ব্যবসায়ী, ব্যবসায়ী বলতে আমরা যেই দেখি এলাকার মুদি দোকানদার থাকে বা ছোটখাটো ব্যবসায়ী, এরকম ব্যবসায়ী। অ্যান্ড হার মাদার ইজ আ হাউসওয়াইফ, কথাগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সের, তার মা একজন গৃহিণী। হি ইজ দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস, 4 ভাই বোনের, বলেছে 4 ভাই বোনের, 4 সিবলিংস। সিবলিংস মানে কি ভাই বোন, ঠিক আছে, সিবলিংস মানে কি মায়ের, একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা ভাই বোন। বলেছে যে শি ইজ দ্য সেকেন্ড, সে হচ্ছে, তিনি হচ্ছেন দ্বিতীয় অফ 4 সিবলিংস, 4 ভাই বোনের মধ্যে তিনি হচ্ছে দ্বিতীয়, মোট 4 জন ভাই বোন, তাহলে তিনি দ্বিতীয় মানে কি, ওনার নিশাত মজুমদার আগে আরেকজন আছে, ওনার পরে আরো 2 জন আছে, তাহলে এক, নিশাত মজুমদার 2, পরে আরো 2 জন। তাহলে এখানে এই সেকেন্ডকে আমরা বলবো কি, এটাকে আমরা বলি হচ্ছে অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, ঠিক আছে, অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কি একটা অ্যাডজেক্টিভ। ওকে, শি ইজ দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস, 4 ভাই বোনের মধ্যে তিনি হচ্ছেন দ্বিতীয়। না, মোরের শব্দের অর্থ এখানে বিনয়ী না, দেখো শিহাব মজুমদার, এই যে শিহাব মজুমদার চলে আসছে আমাদেরকে। এখানে প্রত্যেকটা শব্দের তার গঠন কোথায় বসতেছে, কোন সেন্টেন্সে বসতেছে, তার উপর নির্ভর করবে যে তার মিনিংটা কি হবে। মোডেস্ট মানে ভদ্র, যেমন বলি যে হি ইজ এ মোডেস্ট পারসন, এখানে কিন্তু সে একজন নিম্নবিত্ত মানুষ না, সে একজন ভদ্র মানুষ। কিন্তু এই জায়গায় যখন মডেস্ট ব্যাকগ্রাউন্ড বা মডেস্ট ফ্যামিলি বলা হবে, তখন বোঝা যাচ্ছে যে পারিবারিক অর্থনৈতিক অবস্থা। আচ্ছা, শি ইজ নট ভেরি টল ওর ওয়েল বিল্ড, শি ইজ নট ভেরি টল, তিনি অত্যন্ত লম্বা নয়। দেখো টল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর টলকে মডিফাই করেছে কি, আমরা জানি অ্যাডজেক্টিভকে মডিফাই কে করতে পারে, একটা অ্যাডভার্ব, ঠিক আছে। আবার মাথায় রাখবা এই ভেরিকে আমরা ইন্টেন্সিফায়ারও বলি, এটাকে আমরা কি বলতে পারি, ইন্টেন্সিফায়ার, আমরা মডিফায়ার ক্লাসে পড়িয়েছি তোমাদেরকে, ইন্টেন্সিফায়ার। ওকে, বলছে শি ইজ নট ভেরি টল, তিনি অত্যন্ত বেশি লম্বা নয়, অর ওয়েল বিল্ড, অথবা সুগঠিত নয়। হ্যাঁ, এখানে ওয়েলও কি, ওয়েল একটা অ্যাডভার্ব এবং বিল্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সুগঠিত নয় বলতে কি বোঝাচ্ছে বলতো, সুগঠিত নয় এটা অর্থ বোঝাচ্ছে যে অনেকে থাকে না, ধরো শারীরিকভাবে খুবই স্ট্রং দেখতে মনে হচ্ছে যে সে দেখতে শুনতে খুব মাশাআল্লাহ এরকম, হ্যাঁ, অর্থাৎ দেখতে শুনতে মনে হচ্ছে খুব শক্তিশালী, খুব চাইলে খেলাধুলার মতো যাইতে পারবে, এরকম শারীরিক গঠন তার না। or does not have a charming princess look, অথবা তার সুন্দর একদম রাজকন্যার মতো চেহারাও না, তাহলে তিনি দেখতেও লম্বা না, আবার সুগঠিতও না গাঠনিকভাবে শারীরিকভাবে, আবার দেখতেও তিনি একেবারে রাজকন্যার মতো সুন্দর কোনো চেহারা নেই। বাট দিস অ্যাপারেন্টলি, এই যে আমরা অ্যাপারেন্টলি শব্দটাকে এইভাবে বলি যে এই যে আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে মানে কি, যাকে চোখের দেখা একরকম কিন্তু তার ভিতরকার গুণাবলী অন্যরকম। তাহলে যেটা আপাতত চোখে দেখা যায়, আপাতত আমরা যেটা ভাবি সেটাকে বলছে আপাত দৃষ্টিতে। হ্যাঁ, অ্যাপারেন্টলি এটা অবশ্যই একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অর্থ কি, অর্থ হচ্ছে আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে। এই আপাত দৃষ্টিতে অর্ডিনারি গার্ল, এই সাধারণ সহজ সরল সাধারণ মেয়েটা হ্যাজ 3 থিংস, তার এমন 3টা জিনিস আছে দ্যাট শি ক্যান বি প্রাউড অফ, যে 3টা জিনিস নিয়ে সে কি হতে পারে, সে খুশি হতে পারে। ওকে, আমরা কি বুঝলাম বলতো, আমরা কি এটুকু ক্লিয়ার আমাদের বলতো ভেগে, আমাদের এটুকু ক্লিয়ার। আজকে অনেকে বলছে এখন ক্লাস, হ্যাঁ আমি পোস্ট দিয়ে জানিয়েছিলাম আমাদের আজকে 10:30টার ক্লাসটা 10টায় অনুষ্ঠিত হবে, আমি পোস্ট দিয়ে গ্রুপে তোমাদের জানিয়েছিলাম, তোমরা হয়তো অনেকে ছিল না সম্ভবত, তার জন্য আসলে দুঃখিত। তাহলে আমরা কি এই পেজটা ক্লিয়ার হলাম? হ্যাঁ ক্লিয়ার। সবাই ভাইকে একটু জানাইও যে তোমরা ক্লিয়ার কিনা। আমরা এইটুকু আশা করছি ক্লিয়ার, এখানকার যত পার্ট অফ স্পিচ আছে আমরা স্পষ্ট বুঝতে পারলাম। ওকে, তারপরে পেজে যাই, কি বলেছে দেখো। দেজ আর, তাহলে বলেছে তার 3টা গুণাবলী আছে, যে 3টা এমন 3টা জিনিস
এই তিনটা জিনিসের জন্য তিনি খুবই প্রাউড ফিল করতে পারেন, তিনি খুবই গর্ববোধ করতে পারেন। কি সেগুলো? সেগুলো হলো, she has extraordinarily supportive parents. extraordinarily এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। হ্যাঁ, extraordinarily কি একটা অ্যাডভার্ব। এখন extraordinarily মানে কি? অসাধারণ, চমৎকার, অত্যন্ত বেশি, অনেক বেশি। সাপোর্টিভ খুবই সহযোগিতা পরায়ণ, সহযোগিতা পরায়ণ প্যারেন্টস। তাহলে সাপোর্টিভ হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ, আর প্যারেন্টস হচ্ছে একটা নাউন। ওকে, তাহলে সহযোগিতা পরায়ণ বা সহযোগিতা পরায়ণ। তার অত্যন্ত, অনেক বেশি, অসাধারণ। তাহলে তুমি এখানে বলতে পারবে এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ, অসাধারণ। ঠিক আছে, যেটা সকলের হয় না, সকলের বাবা মা কিন্তু অতটা সাপোর্টিভ হয় না। তাহলে তার আছে এক্সট্রা অর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস। এখানে একটা মাথায় রাখবা, তোমরা মনে হয় যে ভাইয়া হ্যাজ কি এখানে প্রিন্সিপাল ভার্ব না অক্সিলারি ভার্ব? হ্যাঁ, এই জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে একটা সহজ ট্রিক ভাই শেখাই দিই, খেয়াল করো। তোমরা যখন দেখবা যে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড এর পরে কি আছে, V3 আছে, তখন মনে রাখতে হবে এই হ্যাভ হ্যাজ হ্যাডটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। ওকে, আর যখন দেখবা যে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড এর পরে কি আছে, নাউন আছে, নাউন আছে, তখন তখন ধরে নিবা এই হ্যাভ হ্যাজ হ্যাড হচ্ছে একটা মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে খেয়াল করো এখানে এই হ্যাজ এর পরে কি আছে, প্যারেন্টস আছে, রাইট? এখানে কোনো V3 ফর্ম নাই, এই সাপোর্টিভ কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে বলেছে তার অসাধারণ সহযোগিতা পরায়ণ বাবা মা আছে, হু অ্যাকসেপ্টেড, যারা গ্রহণ করে নিয়েছে হার ড্রিমস অ্যাজ রিয়াল, যারা এই মজুমদার বা নিশাত মজুমদার স্বপ্নটাকে বাস্তব হিসেবে মেনে নিয়েছে। তাহলে অনেক বাবা মা হয় না যে তুই ক্রিকেটার কেন হবি, এটার ভবিষ্যৎ কি, হ্যাঁ কয় বছরে গিয়ে তুই ন্যাশনাল চান্স পাবি, এরকম অনেক বাবা মা মেনে নেয় না, মেনে নিতে চায় না বা পারে না। আবার অনেকে বলে যে তুই মেয়ে মানুষ, তুই পাহাড়ে উঠবি, পর্বতে উঠবি, এটা কেমন জিনিস, হয় না? ভাবে যে মেয়ে মানুষ, তোকে বিয়ে দিব, তুই সংসার করবি, তুই শ্বশুর বাড়ি যাবি, ব্যাপারটা এরকম। কিন্তু নিশাত মজুমদারের বাবা মা তার যে স্বপ্নটা আকাশে ওঠার, সরি আকাশে না, তার যে পাহাড়ে ওঠার স্বপ্ন, সেটাকে বাস্তব হিসেবে মেনে নিয়েছিল। হার ফাদার ওয়াজ আ, এটা গেল এক নম্বর কোয়ালিটি, তার বাবা মা ছিল খুবই সাপোর্টিভ। Her father was a freedom fighter in the Liberation War of Bangladesh in 1971. আর বাবা ছিল 1971 সালের মুক্তিযোদ্ধার একজন বীর মুক্তিযোদ্ধা। অবশ্যই এটা একটা গর্বের বিষয়। And তিন নাম্বার হচ্ছে she scaled the highest peak in the world. হাইয়েস্ট পিক, হ্যাঁ পিক একটা নাউন, হাইয়েস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এবং এটা সুপারলেটিভ ডিগ্রি। এটা আমরা কি বলবো দেখো তো, দা প্লাস হাইয়েস্ট, এই পূর্ণাঙ্গ অংশটাকে আমরা কি বলবো, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে, দা বসে। সুপারলেটিভ ডিগ্রি, ওকে, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে, দা বসে। ওকে, মাথায় রাখবা। আমি আরেকবার বলছি, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে বলতো, আর্টিকেল দা বসে। সাধারণত সুপারলেটিভের পূর্বে দা বসে। তার বলেছে তিন নাম্বার কোয়ালিটি হচ্ছে she scaled the highest peak in the world. তিনি এই যে বিশ্বের সবচেয়ে বড় চূড়া, সবচেয়ে বড় পর্বতের চূড়া, সেটাকে আরোহণ করেছেন। স্কেল এখানে হচ্ছে একটা ভার্ব, হচ্ছে কি আরোহণ করেছেন, as the first বাংলাদেশি গার্ল in 2012। আমরা মাথায় রাখবো সালের পূর্বে আর্টিকেল বসে, সালের পূর্বে আর্টিকেল বসে হচ্ছে ইন। এবং তিনি বাংলাদেশের প্রথম নারী হিসেবে, বাংলাদেশের প্রথম মেয়ে হিসেবে, প্রথম বাংলাদেশি নারী হিসেবে 2012 সালে তিনি পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্টে পা রাখেন বা এভারেস্ট আরোহণ করেন। তাহলে তিনটা কোয়ালিটি, একটা হচ্ছে তার এক্সট্রা অর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস, দুই নাম্বার হচ্ছে তার বাবা হচ্ছে মুক্তিযোদ্ধা ছিলেন, এবং তিন নাম্বার কোয়ালিটি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ যে চূড়া সেটা তিনি পার হয়েছেন, সেটা তিনি আরোহণ করেছেন প্রথম বাংলাদেশি নারী হিসেবে। অর্থাৎ এর আগে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে 1971 সাল থেকে 2012, চিন্তা করলে কত, 50-51 বছরে কোন বাংলাদেশি, কোন না 41 বছর, কোন বাংলাদেশি এর আগে এটা পার হইতে পারে নাই, সেখানে যেতে পারে নাই।
সো স্বাধীনতার সময় থেকে 41-42 বছরে তিনি ছিলেন প্রথম মেয়ে যে এভারেস্টে চূড়ায় উঠেছেন। ওকে, নিশাতস লাইফ প্রেজেন্টস, নিশাতের জীবনটা লাইফ কিন্তু একটা নাউন, নিশাতের জীবন প্রেজেন্টস, হ্যাঁ, নিশাতের জীবন প্রতিকায়িত করে, হ্যাঁ, বা ফুটিয়ে তোলে, বা সকলের কাছে তুলে ধরা। প্রেজেন্টস এখানে ভার্বটা হতো কি তুলে ধরা বা ফুটিয়ে তোলা। এই নিশাতের জীবনটা তুলে ধরে অ্যান ইন্সপাইরেশনাল স্টোরি, একটা অনুপ্রেরণামূলক গল্প, দ্যাট দ্য ইয়ুথ ইন বাংলাদেশ নিড টু নো, যেই গল্পটা দ্য ইয়ুথ ইন বাংলাদেশ নিড টু নো, যেই গল্পটা বাংলাদেশের কিশোর কিশোরীদের জানা উচিত। বুঝে গেল? এখন দেখো, একটা প্রশ্ন আসে মাঝে মাঝে যে ইয়ুথকে আমরা কোন ধরনের নাউন বলি, বলতে পারবা? এই ইয়ুথ একটা নাউন আমরা জানি, তবে ইয়ুথ কোন ধরনের নাউন ভাইকে একটু বলো তো দেখি। এই প্রশ্নটাকে ভাইকে একটু অ্যান্সার দাও দেখি। তোমাদের আমাদের ক্লাসের বাহিরে গিয়ে কতটুকু চিন্তা ভাবনা আছে ভাইকে বলো। এখানে আমরা জানি ইয়ুথ এখানে একটা নাউন, আমরা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, আর্টিকেল প্রিপোজিশনের মাঝে। কিন্তু এই নাউনটা কোন ধরনের নাউন একটু বলতে পারবা? কমন নাম বলেছ অঙ্কে। আমার দেশের কিশোর কিশোরীরা, হ্যাঁ দেখো, কিশোর কিশোরীরা বলতে একদম একজন ব্যক্তিকে বোঝাচ্ছে না, এটা দিয়ে পূর্ণাঙ্গ একটা একটা এইজের মানুষকে, একটা এইজ পিরিয়ড, একটা বয়স পিরিয়ডের মানুষের সবাইকে বোঝাচ্ছে, ছেলে মেয়ে সবাইকে। তাহলে কোনো শব্দ দিয়ে যদি সবাইকে ইন জেনারেল বোঝায় তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। এটা আমরা কি বলবো? কমন নাউন। ঠিক আছে, কমন নাউন। তাহলে খেয়াল করে কি বলেছে যে নিশাত লাইফ প্রেজেন্টস অ্যান ইন্সপাইরেশনাল স্টোরি। নিশাতের গল্পটা তুলে ধরে, নিশাতের জীবনটা তুলে ধরে একটা একটা অত্যন্ত অনুপ্রেরণামূলক গল্প, দ্যাট দ্য ইয়ুথ ইন বাংলাদেশ নিড টু নো, যা বাংলাদেশের প্রপার নাউন না, এটা প্রপার নাউন না, যা বাংলাদেশের যেই কিশোর কিশোরীরা রয়েছে তাদের জানা খুবই দরকার। তাহলে আমরা দেখি যে আমাদের কিশোর কিশোরীদের জন্য, বিশেষ করে তোমরা এই বয়সে, আমি তো আর কিশোর না, আমি তো অ্যাডাল্ট, তোমাদের জন্য, তোমরা যারা 16 বছর 17 বছর আছো, 18 বছরের নিচে, তোমাদের জন্য এইটা কি মেসেজ দিতে পারে সেটা আমরা আজকে জানার চেষ্টা করি। চলো। ওকে, নিশাদ জন্মগ্রহণ করেছে অন 5 জানুয়ারি 1981, 1981 সালে, ইন আ ভিলেজ কল্ড তেওরি। তাহলে তেওরি নামে একটা গ্রামে। খেয়াল করো, নিশাদ ওয়াজ বোর্ন, এই সেন্টেন্সটা কিন্তু মাথায় রাখবা। এখানে ওয়াজ কি একটা অক্সিলিয়ারি ভার্ব, আর বোর্ন কি, বোর্ন হচ্ছে V3, বোর্ন কিন্তু V3। আমরা অনেকে মনে করি এটা অ্যাক্টিভ সেন্টেন্স, কিন্তু না, ওয়াজ বোর্ন এটা হচ্ছে একটা প্যাসিভের সেন্টেন্স, মাথায় রাখবা। এটা পাস্ট ইনডেফিনিটের একটা প্যাসিভ সেন্টেন্স। হ্যাঁ, এই জায়গাটা তোমরা অনেকেই ভুল করো। পাস্ট ইনডেফিনিট, প্যাসিভ এবং কোন টেন্সে বলো তো? এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ সেন্টেন্স। আই ওয়াজ বোর্ন, হ্যাঁ, জন্মগ্রহণ করা, অর্থাৎ মা বাবা সন্তানকে জন্ম দিয়েছে সেই অর্থে, মা বাবা সন্তানকে জন্ম দিয়েছে সেই অর্থে এটা প্যাসিভ। বলেছে নিশাদ ওয়াজ বোর্ন অন 5 জানুয়ারি 1981 ইন আ ভিলেজ, এমন একটা গ্রামে, কল্ড তেওরি, তেওরি নামের একটা গ্রামে। নিশাত মজুমদার 1981 সালের 5ই জানুয়ারি তেওরি নামে একটা গ্রামে জন্মগ্রহণ করেছেন, which is situated, যেই গ্রামটা অবস্থিত, ইন রামগঞ্জ উপজেলা, ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, অর্থাৎ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় অবস্থিত, আমাদের কুমিল্লার পাশের জেলায় লক্ষ্মীপুর। she completed her স্কুলিং। একটা প্রশ্ন আমরা একটু তোমাদের কাছে ছুড়ে দিই। দেখো, যখন দেখবা যে এখানে কমপ্লিটেড কি, কমপ্লিট হচ্ছে এখানে একটা ভার্ব, হ্যাঁ অবশ্যই এটা একটা ট্রানজিটিভ ভার্ব, যেহেতু এখানে অবজেক্ট আছে, এটা কি একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ কাকে বলবো? যখন দেখবা তারপর একটা নাউন অথবা অবজেক্ট আছে। এখানে স্কুলটা কি, স্কুলিং হচ্ছে এখানে একটা নাউন, ঠিক আছে, স্কুলিং কি একটা নাউন, এবং এটাকে আমরা বলবো হচ্ছে এটা একটা অবজেক্ট। যখন দেখবা কোনো ভার্বের পরে অবজেক্ট আছে, কোনো ভার্বের পরে যখন অবজেক্ট থাকবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এটা একটা কি ভার্ব, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব।
বলেছে she completed her schooling from Bottomley Home Girls High School in 1997 1997 সালে 1997 সালে তিনি এসএসসি পাশ করেন। আমরা যেটাকে বলি হচ্ছে তার কি বলা যায় মাধ্যমিক, হ্যাঁ তিনি তার মাধ্যমিক পাশ করেন, মাধ্যমিক পড়াশোনা শেষ করেন বটমলে হোম গার্লস হাই স্কুল থেকে, লক্ষ্মীপুর। হ্যাঁ আমরা লক্ষ্মীপুর বলি ইংলিশে, লক্ষ্মীপুর। আমরা তো যে জিনিসটা আমি জানি সেটাকে আমি লক্ষ্মীপুর বলার কি দরকার, লক্ষ্মীপুর। তাহলে তার এসএসসি সম্পন্ন করার কথা থেকে 1997 সালে এই যে বটমলে হোম গার্লস স্কুল থেকে গেল। হ্যাঁ তারপরে আসো, তারপর এসএসসি গেল এন্ড পাস্ট এইচএসসি, এবং এইচএসসি পাস করেন ফ্রম শহীদ আনোয়ার গার্লস কলেজ ইন 1999, এবং ঢাকার শহীদ আনোয়ার কলেজ থেকে 1999 সালে তিনি এইচএসসি পাস করেন বা উচ্চ মাধ্যমিক পাস করেন। She earned her bachelor's and master's degree in accounting from Dhaka City College, এবং তিনি ঢাকা সিটি কলেজ থেকে তার অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। তাহলে এখানে আর্ন অর্থ কি বলতো, এখানে আর্ন, এটাও একটা ট্রানজিটিভ ভার্ব, যেহেতু এর অবজেক্ট আছে অনার্স আর মাস্টার্স, এটাও কি একটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। তাহলে এখানে আর্ন অর্থ কি অর্জন করা, হ্যাঁ অর্জন করা। She earned her bachelor's, তিনি তার স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর। অ্যাকাউন্টিং নিয়ে আমরা বাংলায় বলি হচ্ছে কি হিসাব বিজ্ঞান সাবজেক্ট, হিসাব বিজ্ঞান, হ্যাঁ কমার্সের সাবজেক্ট, ফ্রম ঢাকা সিটি কলেজ। তিনি ঢাকা সিটি কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিষয়ের উপর কি করেন, তিনি তার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অ্যান্ড কারেন্টলি, এবং বর্তমানে, কারেন্টলি ওয়ার্কস, হ্যাঁ কারেন্টলি কি বর্তমানে, হ্যাঁ বর্তমানে ওয়ার্কস ফর ঢাকা ওয়াসা অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট, এবং বর্তমানে ঢাকা ওয়াসা, হ্যাঁ পানি নিয়ে যাদের কাজকর্ম, ঢাকা ওয়াসার মধ্যে তিনি কাজ করেন কি হিসেবে, অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট। এখানে মাথায় রাখবা অ্যাজ শব্দটা যখন হিসেবে অর্থ প্রকাশ হয় তখন সেটা একটা প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশন। তাহলে অ্যাকাউন্টেন্ট মানে কি হিসাব নিরীক্ষক, হিসাব নিরীক্ষক, কি হিসাব নিরীক্ষক। তিনি ঢাকা ওয়াসায় বর্তমানে একজন হিসাব নিরীক্ষক হিসেবে কাজ করে। হ্যাঁ ওকে, আশা করছি এটুকু আমাদের ক্লিয়ার। হ্যাঁ ওকে, এবার খেয়াল করো, তাহলে আমরা এটুকু পেলাম যে তিনি তার মাধ্যমিক শেষ করছে 1997 সালে, কোথা থেকে, বটমলে গার্লস হাই স্কুল। তার 2 বছর পরে, সাধারণত যেটা ঘটে 2 বছর পরে তিনি তার এইচএসসি বা উচ্চ মাধ্যমিক শেষ করেছেন ঢাকার শহীদ আনোয়ার গার্লস স্কুল থেকে, কলেজ থেকে। আর তিনি তার অনার্স এবং মাস্টার্স করেছেন অ্যাকাউন্টিং সাবজেক্টে, কোথায়, অ্যাকাউন্টিং সাবজেক্ট ডিসি থেকে, ঢাকা সিটি কলেজ, ডিসিসি ঢাকা সিটি কলেজ থেকে। এখন ওয়াসাতে তিনি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আছেন। আচ্ছা তারপর দেখো, she is also interested in, খেয়াল করো she is, এখানে is কিন্তু একটা, is হচ্ছে বাক্যের মূল ভার্ব, খেয়াল করবা এই isটা কিন্তু একটা মেইন ভার্ব, ঠিক আছে, মেইন ভার্ব বাক্যের। আচ্ছা ইন্টারেস্টেড কি, এটা একটা অ্যাডজেক্টিভ, তোমরা একটু পুরোটা জিনিস মনে রাখো, ইন্টারেস্টের সাথে প্রিপোজিশন কি বসে, ইন বসে। হ্যাঁ ইন্টারেস্টেড ইন অর্থ হচ্ছে আগ্রহী, কোনো কিছুতে আগ্রহী, তাহলে আগ্রহী। She is interested in different languages and cultures of the world. তিনি বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির প্রতি তিনি বেশ আগ্রহী। বিশ্বের বিভিন্ন রকম ভাষা ও সংস্কৃতির প্রতি তিনি অনেক বেশি আগ্রহী, অর্থাৎ ভাষা ও সংস্কৃতি নিয়ে তার চিন্তা করা, বা বিভিন্ন দেশের ভাষা কেমন, বিভিন্ন দেশের মানুষের খাবার কেমন। আচ্ছা আমি একটু দেখি যে লেখা আমার ফোনে বোঝা যায় কিনা, যদি খুব বেশি ছোট হয় তাহলে আমি অবশ্যই বড় করে লিখবো। আচ্ছা আমি একটু দেখি যে, ওকে আর একটু বড় করলে ভালো হতো না। ওকে ঠিক আছে, আমরা একটু বড় করে লিখবো। হ্যাঁ চলো, এখানে বড় করে লিখছি বেশ, বোঝা যাওয়ার তো কথা, তারপর আমরা দেখি আর একটু বড় করে লিখবো। তাহলে বলেছে যে
তিনি বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতি নিয়ে তিনি জানতে বেশ আগ্রহী। অ্যান্ড হ্যাজ এনরোলড, এবং তিনি ভর্তি হয়েছেন। হ্যাঁ, এনরোল থেকে ভর্তি হওয়া, এটা তোমরা সবাই জানো, তোমরা বন্ধু আসলে ভর্তি হয়েছো। এনরোল ফর হার MA মাস্টার্স ইন আর্টস ইন জাপান স্টাডিজ এট ঢাকা ইউনিভার্সিটি, এবং তার এই যে ভাষা শেখার যে আগ্রহ, সেই কারণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডিজ বা জাপান ভাষা শিক্ষা যে সাবজেক্টটা রয়েছে সেখানে তিনি ভর্তি হয়েছেন তার মাস্টার্স ডিগ্রি অর্জন করার জন্য। হ্যাঁ, এটা ঢাকা ভার্সিটি তোমরা যারা পড়বা, এটা হচ্ছে IML এর আন্ডারে পড়ে। হ্যাঁ, IML, ইন্টারন্যাশনাল মডার্ন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, এই নামে ঢাকা ভার্সিটি একটা প্রতিষ্ঠান রয়েছে বা ইনস্টিটিউট রয়েছে ঢাকা ভার্সিটি আন্ডারে, ভর্তি পরীক্ষা দিয়ে ঢুকতে হয়। ওই IML এর একটা সাবজেক্ট হচ্ছে জাপান স্টাডিজ, সেখানে স্প্যানিশ ভাষা শেখানো যায়, সেখানে হচ্ছে কোরিয়ান ভাষা থেকে শুরু করে বিভিন্ন দেশের ভাষাই এই ইনস্টিটিউটের আন্ডারে ঢাকা ভার্সিটি টিচিং দিয়ে থাকে। ওকে, ফর আস, আমাদের জন্য নিশাস লাইফ কামস অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে হচ্ছে আমাদের কাছে নিশাতের জীবনটা মনে হয়। হ্যাঁ, আমাদের কাছে নিশাতের জীবনটা আমাদের কাছে প্রকাশিত হয় অ্যাজ স্পেশালি সিগনিফিকেন্ট, বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে হয়। তাহলে নিশাতের জীবনটা আমাদের কাছে বিশেষ করে গুরুত্বপূর্ণ মনে হয় বিকজ ইট টেলস আস, কারণ নিশাতের জীবনটা আমাদেরকে বলে হাউ দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান পারসন, কিভাবে একজন মানুষের, দ্য ইনফ্লুয়েন্স মনে রাখবা, অফ এবং দায়ের মাঝখানে কি বসে সবসময় নাউন। ইনফ্লুয়েন্স মানে কি? ইনফ্লুয়েন্স শব্দের অর্থ হচ্ছে এখানে একজনের প্রভাব, একজনের প্রভাব অন ওয়ান পারসন। তাহলে বলছে যে হাউ দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান পারসন, একজন ব্যক্তির প্রভাব ক্যান মোটিভেট, কিভাবে অনুপ্রাণিত করতে পারে সামওয়ান টু ড্রিম বিগ, একজন মানুষের স্বপ্ন, একজন মানুষের প্রভাব কিভাবে অন্য কাউকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করতে পারে, উৎসাহিত করতে পারে। এই জিনিসটা আমাদেরকে কে শেখায়? এই জিনিসটা শেখায় আমাদেরকে হচ্ছে নিশাত মজুমদার। অর্থাৎ নিশাত মজুমদার একটা মানুষ তার কার্যক্রম, তার প্রভাব আমাদের সকল ছেলে মেয়েদের উপরে এমন ভাবে বিস্তার ফেলেছে যে একটা মানুষ যদি, একটা মেয়ে মানুষ যদি এভারেজ জয় করতে পারে, তাহলে কেন নয় আমরা আমাদের লাইফে বড় কিছু করতে পারবো। সেই গল্পটা, সেই মোটিভেশনটা তিনি আমাদেরকে দিয়ে যান। তারপর আসো, অ্যাজ দ্য ডটার অফ আ ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধার একজন কি হিসেবে, মেয়ে হিসেবে নিশাত হ্যাড টু ফেস, নিশাতকে সম্মুখীন হতে হয়েছে। এখানে হ্যাড টু কে আমরা বলি সেমি মডাল বলে থাকি, ফেস হচ্ছে কি সম্মুখীন হওয়া, সম্মুখীন হওয়া। নিশাতকে সম্মুখীন হতে হয়েছে মেনি অবস্ট্যাকলস, অনেক ধরনের বাধা। অবস্ট্যাকলস মানে কি বলতো? বাধা, বিপত্তি, ব্যারিয়ার। অবস্ট্যাকলস মানে কি? বাধা, ঠিক আছে? মানে কি? ব্যারিয়ার। তাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে ইন হার লাইফ, তার জীবনে। হয় না? আমাদের দেশে কি হয় বলো তো? বলো। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস আমরা মনোযোগ দিয়ে পড়ি। হ্যাঁ, একজন বলেছেন নিশাত মজুমদারকে এখনো মরে নাই। আচ্ছা, এটা কি ধরনের কোয়েশ্চেন বলো তো? এই যে এই কোয়েশ্চেনটা, তোমরা যে এই প্রশ্নটা যে করলা যে মরে নাই, এটা কি কোনো একটা জিনিস জানার মতো প্রশ্ন হইলো? তুমি কি প্রত্যাশা করতেছো একটা মানুষ মইরা যাক? হ্যাঁ, কিভাবে প্রশ্ন করতে হয়? যে এভাবে, যে তুমি যদি না জানো, জানতে চাও, তাহলে প্রশ্ন হবে যে এইভাবে, যে তিনি কি বেঁচে আছেন? এভাবে, তার মানে পজিটিভ, তুমি চাচ্ছ মানুষটার জন্য বেঁচে থাকুক, এমন একটা ব্যক্তি যেন আমি তার জন্য অ্যাটলিস্ট তার কোনো কথা শুনতে পারি। তিনি কেন মরেন নাই? এটা মানে বোঝাচ্ছে তুমি এক্সপেক্ট করতেছো সে মারা যাক। একজন মানুষ মারা যাক, এই জিনিসটা এক্সপেক্ট করা কি সুন্দর? না, তাই না? তাহলে এটা সুন্দর না কিন্তু, তাই না? তাহলে এই কথাটা কিন্তু সুন্দর না। তোমরা কথা বলার সময় অবশ্যই শালীনতা বজায় রেখে কথা বলবা, যে কিভাবে কোন প্রশ্নটা করতে হয়। হয়তো তুমি না জেনেই করেছো, আমি কিছু মনে করিনি, তবে পরবর্তীতে যারা এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে, তুমি ধরো কারো একটা বাড়িতে গেলা, গিয়ে তুমি বলবা যে, তুমি কি বলবা? একজন মানুষ ধরো হচ্ছে সে খারাপ কাজ করেছে, ধরো আত্মহত্যার চেষ্টা করেছে, হ্যাঁ, বা ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি বলবা সে এখনো মারা যায় নাই? হ্যাঁ, তুমি কি বলবা? যে তুমি বলবা তুই কি এখনো অসুস্থ? না, যে ভাই সুস্থ হয়ে উঠতেছেন কি? এভাবে প্রশ্ন করতে হবে। তাহলে কি হবে? ওই মানুষটারও মনের মধ্যে শান্তি আসবে, যে আমার নিয়ে, আমি যেন সুস্থ হই এটা নিয়ে সে চিন্তিত, যে সে চিন্তা করতেছে আমি কবে সুস্থ হয়ে উঠবো। তাহলে এভাবে প্রশ্ন করবা, তাহলে কি হবে? মানুষের ইন্টার কানেকশন, মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা পাবা, তাই না? ওকে, ঠিক আছে।
সে জায়গায় তিনি বলবেন অবশ্যই, কারণ তিনি অনেক বড় আমাদের, ঠিক আছে? তিনি কি বেঁচে আছেন? এভাবে প্রশ্নটা করলে সুন্দর হবে। ওকে, ঠিক আছে, আমরা চলো, হ্যাঁ, আমরা ফিরে আসি। তাহলে বলতেছে যে নিশাত হ্যাড টু ফেস মেনি অবস্টেকলস ইন হার লাইফ। এখন দেখো, বলেছে যে নিশাত মজুমদার ওনাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো। আমরা জানি কি, আমরা আমাদের দেশটা এইরকম, আমরা রাজনৈতিক বলয়ের বাইরে যেতে পারি না। আমাদের মুক্তিযোদ্ধা নিয়ে অনেক প্রবলেম, অনেক প্রশ্ন তৈরি হয় যে অনেক সময় দেখা যায় এই দল আসলে মুক্তিযোদ্ধাদের ভাতা দেয় বেশি, ওই দল আসলে কমায়, ওই দল আসলে প্রশ্নবিদ্ধ হয়, ওই দল আসলে তাকে ফাঁসি দিয়ে দেয়। এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে অহরহ ঘটে। তাই নিশাত মজুমদারের বাবা মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও তাকে অনেক রকম কি বাধার সম্মুখীন হতে হয়েছে। বাট হার মাদার, তার বাবার জন্য তাকে অনেক সম্মুখীন হতে হয়েছে, বাট হার মাদার, কিন্তু তার মা, তার পুরো পরিবারকে অনেক প্রবলেমের মধ্যে যেতে হয়েছে, কিন্তু তার মা, আর রোল মডেল, যে তার আইডল, তার রোল মডেল, তার পথিকৃত, তার গাইড। তাহলে রোল মডেলে বাংলা আমি কি বলবো? বাংলায় ভাবে যে পথিকৃত বা আদর্শ, আমরা বাংলায় ভাবে বলতে পারি যে তার আদর্শ। আদর্শ তার মা যে তার আদর্শ, না আদর্শ কে হয়? ধরো আমি যদি কারোর মতো হতে চাই, তাহলে কি হবে? তাহলে উনি হচ্ছে আমার রোল মডেল, তাই না? ধরো কোনো একজন খেলোয়াড় যে চিন্তা করে আমি সচিন টেন্ডুলকার হব, তাহলে সচিন টেন্ডুলকার তার হচ্ছে কি রোল মডেল। কোন একজন মানুষ যদি চায় যে আমি জীবনানন্দ দাশের মতো কবি হব, তাহলে জীবনানন্দ দাশ ওই ব্যক্তিটার রোল মডেল। তাহলে চিন্তা করে কেউ যদি ভাবে যে আমি সৈকত আব্দুল্লাহর মতো আমি কেমিস্ট্রি পড়াতে চাই, তাহলে আব্দুল্লাহ ভাই কি হবে? সৈকত আব্দুল্লাহ ভাই সকলের রোল মডেল হবে। সো ব্যাপারটা এইরকম যে আমরা যার মতো হতে চাই, যার জিনিসগুলো আমরা আমার মধ্যে পজেস করতে চাই, আমরা তাকে বলি হচ্ছে রোল মডেল। তাহলে নিশাত মজুমদারের রোল মডেল কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, শিল্পী কেউ ছিল না। তার আপন জন্মদাত্রী মা ছিল তার রোল মডেল, তার আদর্শ ছিল। তাহলে কিন্তু তার মা যে তার আদর্শ, গেভ হার কারেজ, তাকে সবসময় উৎসাহ দিয়েছে, সাহস দিয়েছে। কারেজ শব্দটা এখানে দেখো পজিটিভের পরে আমরা জানি কি, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কি হয়? সবসময় কি হয়? একটা নাউন বসে। তাহলে এটা কি নাউন, অর্থ হচ্ছে সাহস, ঠিক আছে? তাহলে তার মা যে তার আদর্শ, সে তাকে সবসময় সাহস দিয়েছে, এন্ড ডিটারমিনেশন, এবং তাকে দৃঢ়, মানে কি বলে, ডিটারমিনেশন হচ্ছে দৃঢ় প্রেরণা, দৃঢ় প্রেরণা। তুমি সহজে এটাকে প্রেরণা বলতে পারো, প্রেরণা, ঠিক আছে? এটাও একটা নাউন, হ্যাঁ, এটাও কি একটা নাউন। তার মা তাকে সাহস দিয়েছে, প্রেরণা জুগিয়েছে, টু ওভারকাম দ্যাম। ওই যে অবস্টাকলস, অবস্টাকলস এর জন্য কি বলেছে? দ্যাম। এখানে দ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে? ওই সমস্যাগুলা। ওভারকাম মানে কি? উতরে যাওয়া। তাহলে তার মা তাকে তার সকল সমস্যা, তার মা তাকে সকল সমস্যা, বিপদ আপদ সবগুলোকে ওভারকাম করার জন্য, ওভারকাম করার জন্য অনুপ্রেরণা দিয়েছে এবং সাহস দিয়েছে। অ্যান্ড পারসু হার ড্রিমস, এবং তার স্বপ্নকে চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছে। পারসু অর্থ কি? কন্টিনিউ। পারসু শব্দ কি বলতো? এটা একটা ভার্ব, এখানে অর্থ হচ্ছে কন্টিনিউ করা। কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া। এবং তার স্বপ্নকে চালিয়ে যাওয়ার জন্য তাকে, এবং ওই সমস্যাগুলো বলেছে যে নিশাতের মা যে তার আদর্শ, সেই নিশাতকে সাহস এবং প্রেরণা দিয়েছে সেই সমস্যাকে উতরে যাওয়ার এবং তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার। আশুরা মজুমদার, তাহলে নিশাত মজুমদার মায়ের নাম কি ছিল? আশুরা মজুমদার, নিশাত মাদার। তাহলে এইখানে তোমাদেরকে একটা প্রশ্ন করি, প্রথম পেজে পড়ে আসছি, এইটুকু অংশকে আমরা গ্রামার ভাষায় কি বলি বলো তো দেখি? এই যে নিশাত মজুমদারের সাথে যে ওয়ার্ডটা আমরা অ্যাড করলাম, দুইটা শব্দ, এটাকে আমরা ইংলিশে কি বলবো বলতো? আমরা কি জানি বলতো? একটু আগে পড়িয়েছি, বলো। অ্যাপোজিটিভ, রাইট? এই তো সুন্দর। এই যে আমাদেরকে সবাই উত্তর দিচ্ছে যে অ্যাপোজিটিভ, রাইট? এটা আমরা ইংলিশে কি বলবো? এটা বলা হচ্ছে অ্যাপোজিটিভ, হ্যাঁ। আমরা অর্থাৎ নাউন সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড অ্যান অ্যাপোজিটিভ। তাহলে এইটুকু অংশকে আমরা কি বলছি ইংলিশে, গ্রামারের ভাষায়? অ্যাপোজিটিভ। এগুলো কেন বলছি জানো? তোমাদের অনেক বন্ধু বান্ধব, দেখো তোমাদেরকে একটা ছোট্ট পার্থক্য ভাই বলে দিই, হ্যাঁ। এটা কোনো গর্ববোধের বিষয় না, এটা কি ওভারওয়েলমিং কোনো বিষয় না, বা অন্য কিছুই না। জাস্ট এইটুকু বলছি যে তোমাদের অনেক বন্ধু বান্ধব বা অনেক স্টুডেন্ট, আমি তোমাদের বন্ধু বান্ধব বলছি না, হ্যাঁ, তাহলে কম্পারিজন তৈরি হয়ে যাবে। আমি আমার সময়ের কথা যদি বলি, হ্যাঁ, আমি হয়তো তোমাদেরকে যতটা ডিটেলসে পড়াচ্ছি, আমি আমার অ্যাডমিশন টাইম ছাড়া, অ্যাডমিশনও না, আমাদের সময় টেক্সট বই ইম্পর্টেন্ট ছিল না,
আমাদের সময় টেক্সট বই থেকে তেমন প্রশ্ন আসতো না, সত্যি কথা বলতে। আমরা আনসিন প্যাসেজ আসতো আমাদের বেশিরভাগ। এখন এই যে প্যাসেজগুলো থেকে এখন ঢাকা ভার্সিটিতে সরাসরি প্রশ্ন আসে। সরাসরি ঢাকা ভার্সিটি রিটেনে তোমরা যে পরীক্ষা দিবা না, যারা তোমরা ইউনিটে পরীক্ষা দিবা বা বিভাগ পরিবর্তন করে বি ইউনিটে পরীক্ষা দিবা, তো তোমাদের রিটেন পার্টের জন্য তোমাদের যে প্রশ্নগুলো আসবে ওয়ার্ড মিনিং গুলো আসবে হচ্ছে টেক্সট বই থেকে। বিভিন্ন প্রিপোজিশন থাকে, সরাসরি হুবহু বই থেকে আসে। কোনো কোনো ইনফরমেশন জানতে চাই, হ্যাঁ, নিশাত মজুমদার কোন গ্রামে জন্মগ্রহণ করেছেন, থিওরি, এই তথ্যটা, এটা সরাসরি যেহেতু এখন অ্যাডমিশনে আসতেছে, তাহলে আমরা একাডেমিক লেভেল থেকেই টেক্সট বইটাকে এমন ভাবে পড়া উচিত তার প্রত্যেকটা গ্রামাটিক্যাল টার্ম, প্রত্যেকটা প্রিপোজিশন, প্রত্যেকটা ওয়ার্ডের স্পেলিং, গুরুত্বপূর্ণ যেগুলো, সেগুলো যেন আমরা এমন ভাবে পড়ি যেন আমাদের একাডেমিক সুন্দরভাবে কাভার হয়, সাথে সাথে আমরা অ্যাডমিশনের জন্য এখন থেকে এমন ভাবে পড়বো যেন তখন আর না আটকাই। আমার উদ্দেশ্য এইটা। সো এই যে আমি অনেক স্টুডেন্ট দেখি তাদের মধ্যে পার্থক্য, অনেকে এই প্যাসেজটার বাংলা অর্থ জানে, এই প্যাসেজটা বাংলা অর্থ জানে, প্যাসেজটা বাংলা করতে পারে, হ্যাঁ, সুন্দর বাংলা পড়ে পড়ে চলে যায়, কিন্তু এই যে এত ব্যাখ্যা বিশ্লেষণ, কোনটা অ্যাপোজিটিভ, কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ, কোনটা নাউন, কেন নাউন হলো, কার পরে নাউন হয়, আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝে নাউন কেন হয়, এই সকল ব্যাপার সে জানে না, যার কারণে স্বাভাবিকভাবেই সে পেছিয়ে থাকে। ঠিক আছে? সো এই জায়গাটা আশা করছি তোমাদের একটা ভরসা রাখার দরকার রয়েছে। ঠিক আছে? এই ইউনিটে কি ইংলিশ লাগে? যারা ম্যাথ বা দেখো এই ইউনিটে ইংলিশ হচ্ছে ম্যাথ অথবা বায়োলজির যে কোনো একটা জন্য স্কিপ করবা, তোমাদের তখন ইংলিশ দিতে হবে। ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ বায়োলজির মধ্যে যদি তুমি একটা না নাও, তাহলে তোমাকে ইংলিশ দিতে হবে, ইংলিশ বাংলা যে কোনো একটা। সো অনেকে ইংলিশ দেয়। আচ্ছা, তারপরে আমি কি পাচ্ছি দেখো, নিশাত মজুমদার মা আশুরা মজুমদার ইজ আ হার্ড ওয়ার্কিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওমেন। তিনি হচ্ছেন একজন কঠোর পরিশ্রমী এবং বোধ সম্পন্ন ব্যক্তি, বুঝদার মানুষ। আমরা বাংলায় কি বলি? বুঝদার মানুষ। এখানে হার্ড ওয়ার্কিং একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি কঠোর পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, কঠোর পরিশ্রমী এবং বুঝদার। বাংলায় এটাকে বলি, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমরা বাংলায় কি বলি? বুঝদার, বুঝদার নারী, বুঝদার নারী, একজন বুঝদার, বুঝদার মহিলা, হু হ্যাজ বিন আ পিলার অফ সাপোর্ট, তিনি হয়ে আছেন একটা সাপোর্ট বা সহায়তার একটা বড় ধরনের পিলার, পিলার ফর হার ফ্যামিলি, তার পরিবারের জন্য, ইন দ্য ডায়ারেস্ট অফ সিচুয়েশন। ডায়ার থেকে এসেছে সুপারলেটিভ ডায়ারেস্ট। ডায়ার শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত চরম অবস্থা, তাহলে সিচুয়েশন মানে অবস্থা, ডায়ারেস্ট মানে কি চরম, তাহলে পরিবারের চরম অবস্থাতেও তিনি পুরো পরিবারের জন্য একজন সহযোগিতার, সাহায্যের একটা কি হয়ে রয়েছে, সাহায্যের পিলার হয়ে পরিবারে ধরে রেখেছে। আমরা অনেক সময় যে মা যদি পরিবারের হাল ছেড়ে দেয় তাহলে আর কেউ টিকায় রাখতে পারে না। সো মা সবসময় মেইনটেইন করে, কি হয়, বাবা অনেক টাকা ইনকাম করে হয়তো, কিন্তু কোথায় কোনটা খরচ করতে হবে, কাকে কোনটা দিতে হবে, এই ব্যালেন্স করা, পরিবারকে টিকিয়ে রাখা, অনেক কষ্ট সহ্য করা, এই কাজটা আমাদের মায়েরা করে থাকে। সো নিশাত মজুমদারের মাও ঠিক একই কাজ করেছে। তিনি পরিবারের সবচেয়ে চরম সিচুয়েশন, চরম চরম অবস্থাতেও তিনি পুরো পরিবারের সহযোগিতার প্রাণ কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিলেন। স্তম্ভ, হ্যাঁ, তোমরা পিলারের সহজ বাংলা স্তম্ভ বলতে পারো। তিনি তিনি পুরো পরিবারের সহযোগিতার স্তম্ভ হয়ে ছিলেন। ওকে, এবার আসো, নিশাত লার্ন ফ্রম হার মাদার, নিশাত তার মায়ের থেকে শিখেছে হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ, কিভাবে মানসিক শক্তি রাখতে হয়। হ্যাঁ, এখানে খেয়াল রাখতে হবে, মেন্টাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে মানসিক, স্ট্রেংথ হচ্ছে একটা নাউন, অর্থ হচ্ছে শক্তি। হ্যাঁ, স্ট্রেংথকে আমরা কি নাউন বলবো, এটার নাম হচ্ছে, এটাকে, এই নাউনটাকে আমরা বিশেষভাবে বলি যে নাউনগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। দেখো, মানসিক শক্তি ধরা যায়, দেখা যায়, ছোঁয়া যায়, শক্তি কি দেখা যায়? আরেকজন মাসেল দেখা যায়, যেখানে মাসেল আছে, দেখো মাসেল হচ্ছে একটা তোমার এক ধরনের নাউন, হ্যাঁ, কিন্তু তোমার যখন শক্তি ব্যাপারটা তো দেখা যায় না, তাই না? শক্তি, এই শক্তিকে আমরা বলবো হচ্ছে একটা, আমরা এটা বলবো কি, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, দেখেন কি স্ট্রেংথ অ্যাবস্ট্রাক্ট। তাহলে বলছে সে তার মায়ের থেকে শিখেছে কিভাবে মানসিক শক্তি ধরে রাখতে হয় ইন ক্যালামিটাস মোমেন্টস। ক্যালামিটাস, ক্যালামিটি থেকে এসেছে ক্যালামিটাস। দেখো, ক্যালামিটি, ক্যালামিটি অর্থ হচ্ছে দুর্যোগ, দুর্যোগ, হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ বলে ন্যাচারাল ক্যালামিটি।
আর এটা হচ্ছে একটা নাউন, এখান থেকে কি এসেছে ক্যালামিটাস, ক্যালামিটাস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অর্থ হচ্ছে দুর্যোগপূর্ণ। অর্থ কি? দুর্যোগপূর্ণ, দুর্যোগপূর্ণ, ঠিক আছে, দুর্যোগপূর্ণ। তাহলে বলেছে দুর্যোগপূর্ণ জীবনের দুর্যোগপূর্ণ মোমেন্টে, অবস্থায়, হ্যাঁ, দুর্যোগপূর্ণ অবস্থায়, দুর্যোগপূর্ণ অবস্থায় কিভাবে মানসিক শক্তি ধরে রাখতে হয় সেই জিনিসটা সে তার মায়ের থেকে শিখছে। দেখো, মানসিক শক্তির প্রশ্ন যদি আসে তাহলে মায়ের থেকে বেশি মনে হয় কারো হয় না। একটা ছোট্ট গল্প বলি তোমাদেরকে। দেখো, আমাদের মায়েদের একটা সমস্যা আমি বলি, হ্যাঁ, মায়েদের সমস্যা কি জানো? মায়েরা সারাটা জীবন কষ্ট করে, সহ্য করে, হ্যাঁ, সবসময় তো সবার বাবা তো প্রতিষ্ঠিত থাকে না, তাই না? আমাদের যদি আমাদের মায়েদের কথা বলি, হ্যাঁ, তো সবার মা তো প্রতিষ্ঠিত থাকে না। সো মায়েরা অনেক কষ্ট করে, অনেক সহ্য করে, অনেক বঞ্চনার শিকার হয়, অনেক না খেয়ে থাকার পর্যন্ত ঘটে, হ্যাঁ। কারণ কি? পরিবারকে যেন মানে পরিবার তোলা যায়, পরিবারকে যেন একটু আস্তে আস্তে তোলা যায়। সো মায়েরা এই কষ্টটা করে, কিন্তু সবশেষে কি ঘটে জানো? সবশেষে সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে যখন মায়েরা সুখ পাওয়া শুরু করে, সন্তান যখন প্রতিষ্ঠিত হয়, তখনই মায়েরা অসুস্থ হয়ে যায়, বা বা অনেকে মা মারা যায়। সো এটা সবচেয়ে করুণ, আমার চোখে দেখা সবচেয়ে করুণ ইতিহাস। আমি আগে হয়তো শুনতাম গল্পগুলা, এখন নিজের সাথে রিলেট করতে পারি যে যখনই মায়েদের আনন্দ অনুভব করার ব্যাপারটা আসে, যখন সাকসেস দেখার সময়টা আসে, তখনই মায়েরা হয় পৃথিবী ছেড়ে চলে যায়, না হলে তারা আহ, এক দীর্ঘ এক কষ্টে, এক রোগে তারা পড়ে যায়, যখন তারা আর পৃথিবীর সুখ আর তার কাছে সুখ মনে হয় না। সো এটা খুব খুব খুবই রেগুলার একটা ঘটনা আমি দেখেছি, হ্যাঁ। তো এই জন্য বলা যায়, আমি বলি যে মায়েদের জীবনটা হচ্ছে সবচেয়ে কষ্টের, হ্যাঁ। আমরা ছেলে মানুষ অনেক কষ্ট করি, তাই না? ছেলে মানুষ আমরা চাইলে একটা কোথাও গেলে একটা জিনিস খেয়ে ফেলতে পারি, একটা ভালো খাবার খেয়ে ফেলতে পারি। মায়েরা সবসময় পারে না। সো মায়েদের স্যাক্রিফাইসটা বোঝার চেষ্টা করবা। তুমি আর যার সাথে যেমন ব্যবহার করো না কেন, পৃথিবীর বাহিরের যার সাথে যাই করো না কেন, প্লিজ বি কাইন্ড, সফট, সিম্প্যাথেটিক, লাভলি টু ইউর মাদার। মায়ের সাথে তোমরা কখনোই খারাপ আচরণ করবে না। এটা আমি তোমাদের বড় ভাই হিসেবে, টিচার হিসেবে এক্সপেক্ট করবো যে মায়ের সাথে পৃথিবীর সব থেকে ভালো আচরণটা করবা। সব থেকে ভালো আচরণ, সব থেকে ভালো আচরণ মায়ের সাথে। বুঝা গেল? এটার জন্য করো তোমরা, এটা আমি প্রত্যাশা করো তোমাদের বড় ভাই হিসেবে, তোমাদের টিচার হিসেবে, তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে, তোমাদের একজন গাইড হিসেবে আমি প্রত্যাশা করবো যে মায়ের সাথে পৃথিবীর শ্রেষ্ঠ আচরণটা করবা। মেসেঞ্জারে তোমরা চ্যাট করো, অনেকে অনেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না, তোমরা কি বলো? ওর সাথে অনেক তোমরা আবেগ দেখাও, সে আবেগের বিন্দু মাত্র মাকে দেখাও? মা যদি ভাত দেয়, অনেক সময় ভাতটা যদি গরম না হয়, আমরা অনেক সময় ঢিল মেরে দিই, অনেক সময় গালি দিয়ে ফেলি, মাকে গালি দেয় অনেকে। কিন্তু একই জায়গায় তোমার যদি কোচিং এর স্যার একটা কথা বলে, তুমি ঢিল মারতে পারবা? পারবা না। তোমরা যার সাথে তুমি পছন্দ করো, যে মেয়েটাকে, তাকে কি তুমি এই কথাটা বলতে পারবা? পারবা না। তাহলে যেই মানুষটা তোমার জন্য স্যাক্রিফাইস করে, যে মানুষটা তোমার জন্য কষ্ট করে, যে মানুষটা তোমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে, হ্যাঁ, কষ্ট করে যন্ত্রণা করে তোমার মতো একটা ওজন, প্রত্যেকটা মা ওজনটা পেটের মধ্যে রেখে 10টা মাস যে বহন করেছে, যে মানে অবর্ণনীয় কষ্ট যে সহ্য করেছে, তার প্রতি যদি কোনোভাবে আমরা একটু জোরে সোরেও কথা বলি, তাও কিন্তু বিশাল পরিমাণ গুনার কারণ। সো সেগুলো যেন আমরা না করি, ঠিক আছে? ওকে, এবার আসি। তাহলে আমরা কি বলছি? যে সে মায়ের থেকে শিখেছে যে মানে জীবনের কঠিন মুহূর্তে কিভাবে মানসিক শক্তি রাখতে হয়। লার্নিং ফ্রম হার, তার তার মায়ের থেকে শিখে। এখানে লার্নিং ফ্রম হার, তার মায়ের থেকে শিখে, এখানে এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ। এখানে লার্নিং শব্দটা কি? এটা নাউন হিসেবে কাজ করে না, খেয়াল রাখবা। ভার্বের সাথে আইএনজি হয়ে যদি একটা নাউন হিসেবে কাজ করে, কোনো কিছুর একটা নাম বোঝায়, তাহলে সেটা হবে নাউন। কিন্তু যদি নাম না হয় কাজ বোঝায়, সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। কি? প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? তাহলে বলেছে লার্নিং ফ্রম হার, তার থেকে শিখে বা মায়ের থেকে শিখে, নিশাদ বিগেন হার ড্রিম অফ কনকোয়ারিং মাউন্টেন্স। কনকোয়ারিং, হ্যাঁ, খেয়াল রাখবা, যখন একটা প্রিপোজিশনের পরে টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের পরে যদি ভার্বের আইএনজি দেখো, সেটা নিঃসন্দেহে একটা, এটা নিঃসন্দেহে একটা জিরান, হ্যাঁ, এটা জিরান, জিরান, হ্যাঁ। কনকোয়ারিং মাউন্টেন্স, সে পর্বত জয় করার স্বপ্ন দেখলো। জয় করা, কনকোয়ার মানে কি? জয় করা, ঠিক আছে? কি বলো? যে মায়ের থেকে শিখে, মায়ের থেকে শিখে নিশাত পর্বত জয় করার স্বপ্ন দেখা শুরু করলো। তার মানে তার এই যে পর্বত জয় করার, তার যে আইডল, চিন্তা ভাবনা, স্বপ্ন কোত্থেকে আসছে?
মায়ের থেকে আসছে। তার নিশা তো একজন মেয়ে মানুষ, তার স্বপ্ন সৃষ্টি করার জায়গাটাও তার মা একজন নারী। হ্যাভ ইউ হার্ড অফ সুপারম্যান? তুমি কি সুপারম্যানের কথা শুনেছো? একটা ছবি আছে না, সুপারম্যান অ্যান্ড দ্য হলিউড ফিল্ম। এবং সুপারম্যান হচ্ছে একটা মানুষ, পাশাপাশি একটা হলিউড ফিল্মেরও নাম। শোয়িং হিজ অ্যাডভেঞ্চার্স, যেই ছবিতে এই যে তার অ্যাডভেঞ্চার বা তার বিপদ সম্মুখী, হ্যাঁ অ্যাডভেঞ্চার বাংলা কি হয়, হ্যাঁ রোমাঞ্চকর তার যে ঘটনাবলী দেখানো হয় সুপারম্যান মুভিতে। তাহলে আমরা সুপারম্যান মুভিতে দেখি যে এটা করে ফেলছে, ওইটা করে ফেলছে, খুব আমরা উদ্বেলিত হই, আমরা খুব থ্রিলড হই তার অ্যাডভেঞ্চার দেখে। কিন্তু মায়ের কষ্ট, মায়ের যে অ্যাডভেঞ্চার, সেটা আমরা দেখি কি? এটাই এখানে কম্পেয়ার করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এবার আসো, ক্রিস্টোফার রিভ, the actor who played the role of Superman in the film, said in a speech he gave at the Democratic National Convention in 1996. ওকে, তাহলে 1996 সালে একটা কনভেনশন হয়েছে, একটা সভা বা সম্মেলন হয়েছে। ওই সম্মেলনের নাম ছিল কি? ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন। এটা জিনিসের নাম, এটা চেঞ্জ করার দরকার নাই। তাহলে 1996 সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের মধ্যে এই যে ক্রিস্টোফার রিভ, দেখো ক্রিস্টোফার রিভ সম্বন্ধে কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাহলে ওইটাকে একটা অ্যাপোজিটিভ। তাহলে ক্রিস্টোফার রিভ দ্য অ্যাক্টর, সেই নায়ক বা চিত্রনায়ক, হু প্লে মানে হচ্ছে পালন করা বা ভূমিকা পালন করা। রোল মানে কি? ভূমিকা। দা এবং অফের মাঝখানে আছে যেহেতু, এটা নিঃসন্দেহে এটা একটা নাউন। আর রোল প্লে মানে কি? পালন করা। তাহলে বলেছে যে ক্রিস্টোফার রিভ, যিনি সুপারম্যানের ভূমিকা পালন করেছেন, সুপারম্যানের চরিত্র অভিনয় করেছেন ইন দ্য ফিল্ম, ওই ছবিতে, সেড ইন এ স্পিচ হি গেভ, তাহলে তিনি একটা বক্তৃতায় তিনি এই কথাটা বলেছেন, যে বক্তৃতা তিনি 1996 সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন দিয়েছিলেন। তাহলে আমরা গুছিয়ে বললে কি বলতে পারি? 1996 সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে দেওয়া এক বক্তৃতায় স্পাইডারম্যান ছবিতে স্পাইডারম্যানের অভিনয় বা ভূমিকা অভিনয় করা ক্রিস্টোফার রিভ বলেছেন। আবার আসো, ঘুরে ফিরে এইভাবে আসো। তাহলে স্পাইডারম্যান ছবিতে স্পাইডারম্যানের ভূমিকা অভিনয় করা ক্রিস্টোফার রিভ 1996 সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে তার দেওয়া এক বক্তৃতায় তিনি একথা বলেছেন। কি বলেছেন দেখো? সো মেনি অফ আওয়ার ড্রিমস, আমাদের অনেক স্বপ্ন, অ্যাট ফার্স্ট, শুরুর দিকে, সিম ইম্পসিবল, একদমই অসম্ভব মনে হয়। সিম মানে কি? সিম হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, মনে রাখবা, সরি ইনট্রানজিটিভ ভার্ব, ওকে। আর ইম্পসিবল আমরা জানি অসম্ভব। তাহলে আমাদের অনেক স্বপ্ন আমাদের একেবারে শুরুর দিকে, হ্যাঁ একেবারে শুরুর দিকে কি হয়? আমাদের অনেক স্বপ্ন কি হয়? একেবারে অসম্ভব মনে হয়। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? তোমরা সবাই একটু ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ, বলেছে যে আমাদের অনেক স্বপ্ন, আমরা যেটা করতে চাই, শুরুর দিকে একদম অসম্ভব মনে হয়, মনে হচ্ছে এটা করা কোনোভাবেই পসিবল না, আমার কামব্যাক করা পসিবল। তোমাদের অনেকের স্বপ্ন আছে না, যে আমি বুয়েটে পড়বো, স্বপ্ন যে বুয়েটে পড়লে মনে হয় কত মার্ক পাওয়া লাগে। এখন শুরুর দিকে জিনিসটা মনে হয় একদমই অসম্ভব, কিন্তু কেউ যদি দিন রাতকে পরিশ্রম করে এক করে দিতে পারে, তার পক্ষে কি অসম্ভব? না, হয়তো অসম্ভব, কিন্তু চেষ্টা যখন ওই মার্ক পর্যন্ত যাবে তখন জিনিসটা আর অসম্ভব থাকে না। এটাই বলেছে, দেখো যে সে বলছে সো মেনি অফ আওয়ার ড্রিমস, আমাদের অনেক স্বপ্ন, হ্যাঁ আমাদের অনেক স্বপ্ন, এট ফার্স্ট সিম ইম্পসিবল, সেটা শুরুর দিকে মনে হয় একেবারে অসম্ভব, দেন দে সিম ইমপ্রবেবল, তারপরে মনে হয় অর্জনযোগ্য নয়। হ্যাঁ, ইমপ্রবেবল মানে কি? অবাস্তব। হ্যাঁ, ব্যাপারটা এরকম যে অবাস্তব মনে হয়। প্রথম মনে হয় একদমই অসম্ভব, তারপর অবাস্তব, না এটা মানে ইম্পসিবলের কাছাকাছি। when we summon the will, summon মানে একত্রিত করা, একসাথে ঢেলে দেওয়া, will মানে কি? ইচ্ছা। will মানে কি? ইচ্ছা। এটা একটা নাউন। হ্যাঁ, ইচ্ছা শক্তি বলতে পারো। summon অর্থ কি? একত্রিত করা। আমরা যখন আমাদের ইচ্ছাকে একত্রিত করে ঢেলে দেই, they soon, সেই স্বপ্নগুলো খুব খুব দ্রুত become inevitable, এগুলো মানে কি বলা যায় আমরা, ইনএভিটেবল হচ্ছে অপরিহার্য হয়ে ওঠে। অপরিহার্য মানে এমন কোন জিনিস যেটা ছাড়া চলবে না, অর্থাৎ তুমি তখন সেটা অর্জন করে ফেলো। তাহলে ইনএভিটেবল অর্থ কি? অপরিহার্য।
অপরিহার্য। হ্যাঁ, যদি প্রশ্ন আসে যে ভাই এটার সিনোনিম কি আসবো, তাহলে হচ্ছে আনঅ্যাভয়েডেবল। আনঅ্যাভয়েডেবল অর্থ কি? অপরিহার্য, যেটাকে ছাড়া হয় না, যেটাকে ছাড়া হয় না। ওকে, দিস হ্যাজ হ্যাপেন্ড ইন নিশাতস লাইফ টু। এই একই ঘটনা নিশাতের জীবনেও ঘটেছে। নিশাতেরও প্রথম মনে হয়েছে এটা একদম অসম্ভব, তারপর হচ্ছে অবাস্তব, কিন্তু সে যখন সর্বোচ্চ চেষ্টা করেছে হিমালয়ে পর্বতে ওঠার জন্য, এভারেস্টে ওঠার জন্য, আস্তে আস্তে এই জিনিসটা তার কাছে বাস্তব মনে হয়েছে, অপরিহার্য মনে হয়েছে, মনে হচ্ছে না এটা ছাড়া আর চলবে না। ওকে, এবার আসো আমরা। হ্যাঁ, আচ্ছা, তোমরা তোমরা কি নিয়ে কথা বলছো বলো তো? তোমরা অনেকেই অপ্রয়োজনীয় কথাবার্তা বলছো, অপ্রয়োজনীয়। হ্যাঁ, এটা কেন? আচ্ছা, মুন্নি আক্তার একটা মেসেজ লিখেছে যে মা কখনো ক্লান্ত হয় না, ঘরে বাইরে জমিতে সারাদিন হাজারো ধরনের কাজ করে রোজা রেখে, তবুও ক্লান্ত হয় না। আর আমি সারাদিন শুয়ে বসে থেকেও ক্লান্ত হয়ে যাই, তবুও মায়ের সাথে কিভাবে রাগ দেখাতে পারি? মা তুমি শ্রেষ্ঠ। মুন্নি ইসলাম, মুন্নি জাহান, তোমার জানি না আজকে তোমার এই মেসেজ বা আমার বলাটা তোমার মায়ের কাছে যাবে কিনা, তবে এই কথাটা যে তুমি আসলেই সত্য বলছো। আমরা অনেকে শুয়ে বসেই টায়ার্ড হয়ে যাই, কিন্তু দায়িত্ব যার কাঁধে, মায়ের কাঁধে, সে কিন্তু টায়ার্ড হয় না, রোজা রেখেই কষ্ট করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে। হয়তো তোমাদের অনেকেই মা হতো কৃষি কাজও করে না? লজ্জা হওয়ার কিছু নয়, লজ্জাবোধ করার কিছু নয়। অনেকের মা আছে গ্রামে আলু তুলে, মরিচ তুলে, বিভিন্ন কাজ করে। সো ওনারা রোজা রেখেও কাজ করতেছে, বাসায় এসে রান্না বান্না করতেছে, তারপর আমরা রাগ দেখাচ্ছি, এই বরিন্দা টাচ করলো না কিল্লিগা, আজকে পেঁয়াজুটা দিল না কিল্লিগা, আজকে তো ও, এই যে এই বেগুনটা আজকে তো চিকন হইলো কিল্লিগা, অনেক রাগারাগি করি। বাট আমি তো সারাদিন বাসায় বসেছিলাম। সো এটাই হচ্ছে মা, তাই না? যাই হোক, আমরা পড়ায় ফিরি চলো। হ্যাঁ, আমরা আশা করবো তোমরা অপ্রয়োজনীয় কথাবার্তা বলবো না। হ্যাঁ, আমরা পড়ায় থাকবো, ঠিক আছে? আমরা একটু পড়ায় থাকবো, কোনো অপ্রয়োজনীয় কথা নাই, খেয়াল করো। হ্যাঁ, ওকে। আনঅ্যাভয়েডেবল ছাড়া আর কি হতে পারে? আনঅ্যাভয়েডেবল হতে পারে ইনএভিটেবল, তো বললাম। অপরিহার্য, অপরিহার্য, এই দুইটাই মোটামুটি আমার মাথায় আসছে আপাতত। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু তার রিয়েল স্টোরি শুনি। সে আসলে এই যে পর্বতে চড়ার জন্য সে কি করেছে দেখো। হ্যাঁ, যদিও she had a long cherished dream to be a mountaineer. মাউন্টেনিয়ার মানে কি? পর্বতারোহী, পর্বতারোহী, পর্বতারোহী। হ্যাঁ, বলেছে যে তার যদিও পর্বতারোহী হওয়ার একটা দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল। হ্যাঁ, লং চেরিস্ট মানে কি? দীর্ঘদিনের লালিত। লং চেরিস্ট কি? দীর্ঘ লালিত স্বপ্ন, দীর্ঘদিনের লালিত স্বপ্ন, দীর্ঘদিনের চেরিস্ট কি? লালিত। হ্যাঁ, লালিত। তার যদিও দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল পর্বত আরোহী হওয়ার, ইট ওয়াজ নট আনটিল 2003, কিন্তু 2003 সালের আগে এই ব্যাপারটা ছিল না, তার মাথায় আসে নাই, দ্যাট শি কুড ক্লাইম্ব দ্য 967 মিটারস হাই কেওক্রাডং। তাহলে 2003 সালে কি করেছে দেখো, তিনি 2003 সালে বাংলাদেশের যেই পর্বত কেওক্রাডং, সর্বোচ্চ পর্বত, সেই পর্বত 936 মিটার, 967 মিটার। তাহলে বলেছে যে যদিও ছোটবেলা থেকেই তার পর্বতারোহী হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু সেটা 2003 সালে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কেওক্রাডং 966 মিটার উচ্চতা, সেইটা পার হওয়ার আগ পর্যন্ত না। তার মানে তার স্বপ্ন ছিল হয়তো হব 2003 সালে যখন সে কেওক্রাডং এ উঠে গেছে, তখন তার স্বপ্নটা বাস্তবে হওয়া শুরু করতেছে, যে না তাহলে এইটা নিয়ে চিন্তা করা যায়। আগে মনে মনে ভাবতো, কিন্তু কিছু করে নাই। প্রথম যখন সে কেওক্রাডং পাহাড়, বাংলাদেশের সর্বোচ্চ কেওক্রাডং, তাই না, বিজয় বলা হয় বাংলায়, ওই কেওক্রাডং পাহাড় যখন সে উঠে গেল, তাজিন্ডং বিজয়, তাই না, ওই তাজিন্ডং আর কেওক্রাডং দুইটা, হয়তো 1 আর 2 নাম্বার। তাহলে যখন সে কেওক্রাডং উঠে গেল, তখন তার মনে শুরু হলো যে হ্যাঁ, এখন চাইলে আমি হয়তো পর্বতের দিকে চিন্তা করতে পারি। আচ্ছা, তারপর আসো, দ্য ক্লাইম্বিং ইভেন্ট ওয়াজ অর্গানাইজড অন 29 May 2003 to celebrate the 50th anniversary of Edmund Hillary and Tenzing Norgay's conquest of Mount Everest. কি বলছে দেখো, নিশাত মজুমদার 2003 সালে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত কেওক্রাডং এ উঠেছে। ওকে, কেওক্রাডং এ উঠেছে। এখন বলেছে যে এই কেওক্রাডং এ ওঠার যে এই পর্বত, একটা তো ইভেন্ট হয়, তাই না, একা তো ওঠে না, অনেকজন একসাথে ওঠে কিন্তু পর্বতে, তাই না, একজন প্রবলেম হলে আরেকজন হেল্প করে। তাহলে বলছে কেন ঘটলো, কিভাবে ঘটলো, কখন ঘটলো?
বলেছে এ ক্লাইম্বিং ইভেন্ট, এই যে পর্বতারোহণ এই এটা কি বলি আমরা, ইভেন্টকে আমরা কি বলবো এখানে বলতো, অনুষ্ঠান তো বলা যায় না, পর্বতারোহণ প্রতিযোগিতাও বলা যায় না, তোমাদের সুন্দর শব্দ আসলে বলো তো কি বলবো এটাকে, পর্বতারোহণ কি বলা যায়, কর্মসূচি বলতে পারে, কর্মসূচি, হ্যাঁ কর্মসূচি। তাহলে এই পর্বতারোহণ কর্মসূচিটা, হ্যাঁ এই পর্বত আরোহণের কর্মসূচিটা কি হয়েছে, ওয়াজ অর্গানাইজড, প্যাসিভ সেন্টেন্স কিন্তু, হ্যাঁ পাস্ট ইনডেফিনিটের প্যাসিভের সেন্টেন্স, পাস্ট ইনডেফিনিটের প্যাসিভ, ওকে এটা কিসে আছে, প্যাসিভ ফর্মে আছে, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে কি আমাদের V3, প্যাসিভ কোন টেন্সের, পাস্ট ইনডেফিনিট, ওকে। তাহলে বলেছে যে এই পর্বতারোহণ কর্মসূচিটা আয়োজিত হয়েছিল অন 29 মে 2003, 2003 সালের 29শে মে, টু সেলিব্রেট, উদযাপন করতে, টু সেলিব্রেট এখানে একটা ইনফিনিটিভ, আমরা এটাকে কি বলি, ইনফিনিটিভ, টু সেলিব্রেট কি, ইনফিনিটিভ, টু সেলিব্রেট দ্য 50th অ্যানিভার্সারি, তাহলে 50তম বার্ষিকী, 50তম বার্ষিকী অফ এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগেস কনকোয়েস্ট, কনকোয়েস্ট একটা নাউন, এটা হচ্ছে বিজয়, বিজয়, ঠিক আছে, বিজয় অফ মাউন্ট এভারেস্ট। তাহলে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে এর এভারেস্ট পর্বত বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে বা পূর্তিকে আয়োজন করার জন্য কি করতে, 2003 সালের 29শে মে এই পর্বতারোহণ কর্মসূচিটা আয়োজিত হয়, পর্বতারোহণ কর্মসূচি আয়োজিত হয়। তাহলে সহজ বাংলা একবার বলি, বলছে যে এই যে সে প্রথম কেওক্রাডং উঠলে, এটা কেন উঠছে, এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে, পর্বতে ওঠা, এভারেস্টে ওঠা প্রথম ব্যক্তি, নেপালের তেনজিং নরগে আর হচ্ছে আমাদের এডমন্ড হিলারি, হ্যাঁ আমেরিকার, এই দুজন তারা যে উঠছে, এটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে ওই তারিখে পালন করা হয়। তাহলে ওইটার 50 বছর পূর্তিকে সেলিব্রেট করার জন্য, উদযাপন করার জন্য 2003 সালের 29শে মে এই আয়োজনটা করা হয়। তাহলে এটা সব দেশ থেকে আলাদা আলাদা মানুষ করে, ওকে। নিশাদ হ্যাড ওয়াকড দ্য স্ট্রিটস অফ ঢাকা, নিশাদ ঢাকার রাস্তায় হেঁটেছে। দেখো এই ওয়াককে যদি প্রশ্ন আসে যে ভাইয়া ওয়াকটা কোন ধরনের ভার্ব, দেখো ওয়াকের পরে কি অবজেক্ট আছে, নাই। কখন অবজেক্ট খুঁজে পাবা, কোন ভার্বকে তুমি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করবা, এই প্রশ্ন যদি উত্তরে আসে তার মানে সেটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। কোন প্রশ্নের উত্তরে যদি কি বা কাকে দিলে উত্তর আসে সেটা ট্রানজিটিভ, না আসলে ইনট্রানজিটিভ। বলেছে নিশাদ ঢাকার রাস্তায় হেঁটেছে, নিশাদ কি হেঁটেছে, উত্তর নাই। কাকে হেঁটেছে, উত্তর নাই। কোথায় হেঁটেছে, ঢাকার রাস্তায়। তাহলে কোথায় প্রশ্নের উত্তরে যেটা আসে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এখানে দ্য স্ট্রিটস অফ ঢাকা, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। দেখো এটা কিন্তু কি না, বলতে হবে কোথায় হেঁটেছে। তাহলে কোথায় প্রশ্ন যদি আসে ভার্বকে প্রশ্ন করলে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এটাকে আমরা কি বলবো, এটা কিন্তু অবজেক্ট না, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তার মানে যেই ভার্বের অবজেক্ট নাই তাকে আমরা কি বলবো, ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ওকে। তাহলে বলেছে যে নিশাত হ্যাড ওয়াকড দ্য স্ট্রিটস অফ ঢাকা উইথ আ 15 কেজি ব্যাকপ্যাক। ব্যাকপ্যাক মানে কি, কাঁধের ব্যাগ। তাহলে নিশাত 15 কেজি ওজনের কাঁধের ব্যাগ নিয়ে ঢাকার রাস্তায় হেঁটেছে ফর 3 কনজিকিউটিভ ডেজ, টানা 3 দিন। কনজিকিউটিভ মানে কি, টানা, টানা বা এক টানা 3 দিন সে হেঁটেছে। 3 দিন ক্রমাগত হেঁটেছে, ক্রমাগত কোনো বিরতি নাই। হয়তো খাওয়ার জন্য বা বাথরুমে যাওয়ার জন্য হয়তো থেমেছে, কিন্তু টানা 3 দিন, 24 ঘন্টা, 3 দিন সে 72 ঘন্টা হেঁটেছে শুধু 15 কেজির ব্যাগ নিয়ে। কারণ তাকে ওই এভারেস্ট ওঠার সময় তাকে সেই ওজনটা ক্যারি করতে হবে, ওকে। টু মেক, এখানে টু মেক কি একটা ইনফিনিটিভ, ঠিক আছে। টু মেক হার বডি রেডি, তার শরীরকে প্রস্তুত করার জন্য, ফর দ্য ক্লেম, আমরা জানি ক্লেমটাও কি একটা নাউন, ফর দ্য ক্লেম, ওই আরোহণের জন্য নিজের শরীরকে প্রস্তুত করার জন্য তিনি ঢাকার রাস্তার মধ্যে টানা 3টা দিন টানা হাঁটছে। বিফোর দ্য রিয়েল এক্সপেডিশন, এক্সপেডিশন মানে হচ্ছে প্রতিযোগিতা, হ্যাঁ প্রতিযোগিতা। তাহলে তার বলছে যে সত্যিকার প্রতিযোগিতার আগে, সত্যিকারে যে তিনি আরোহণ করবেন
বা আরোহণ, ওই সত্যিকারের আরোহণের আগে টানা 3 দিন 15 কেজির কাঁধের ব্যাগ নিয়ে তিনি টানা 3 দিন ক্রমাগত ঢাকার রাস্তায় হেঁটেছেন নিজের শরীরকে প্রস্তুত করার জন্য। ওকে, এবার আসো। Factors like chance, dedication, and creating opportunities are important for anyone's success. কি বলছে লাইনটা একটু খেয়াল করো। বলছে চান্স, সুযোগ দরকার হয়। ফ্যাক্টরস, বিষয়, ফ্যাক্টরস মানে কি বিষয়, বিষয় লাইক যেমন ধরো চান্স, ডেডিকেশন। ডেডিকেশন মানে কি? ডেডিকেশন মানে হচ্ছে তোমার আত্মত্যাগ, হ্যাঁ, বা আমরা এটাকে বলতে পারি যে দৃঢ় চেতনা, দৃঢ় চেতনা। তাহলে তোমার সুযোগ লাগবে, একটা দৃঢ় চেতনা লাগবে, অ্যান্ড ক্রিয়েটিভ অপরচুনিটিস, এবং সুযোগ তৈরি করা, এই 3টা জিনিস লাগবে ফর আর ইম্পর্টেন্ট ফর ইউর সাকসেস। তাহলে একজন যে কোনো ব্যক্তির সফলতার জন্য 3টা জিনিস গুরুত্বপূর্ণ। নিজের সুযোগ পেতে হবে, নিজের মধ্যে ডেডিকেশন থাকতে হবে, এবং সুযোগ ক্রিয়েট করতে হবে। 3টা জিনিস দরকার। সে বলতেছে যে একটা মানুষের সফল হওয়ার জন্য 3টা জিনিস দরকার। কি বলতো? একটা মানুষের 3টা জিনিস দরকার সফল হতে। সে বলতেছে যে সুযোগ পাইতে হবে। সবাই যে কোনো সুযোগ না পাইলে মানুষ কিছু করতে পারে না, কিছু সুযোগ পেতে হয়। হ্যাঁ, সুযোগ পেতে হবে পরিবার থেকে, বন্ধু বান্ধব থেকে, টিচারদের থেকে, স্রষ্টা প্রদত্ত সুযোগ তো আছেই। সুযোগ পেতে হবে এবং ডেডিকেশন দেখাইতে হবে। সুযোগ পেয়েছো কিন্তু তুমি ডেডিকেটেড না কাজের প্রতি, তুমি তোমার সাকসেসের প্রতি, তোমার লক্ষ্যের প্রতি, হবে না। এবং সর্বশেষ যেটা লাগে, তোমার নিজেকে কিছু ক্রিয়েট করে নিতে হবে অপরচুনিটি। এই 3টা দরকার। বাট আ স্পোর্টস পারসন, এটা হচ্ছে সাধারণ মানুষের কথা, but a sports person should also have discipline and perseverance to succeed. Discipline মানে কি? নিয়মানুবর্তিতা, নিয়মানুবর্তিতা। কিন্তু একজন ক্রীড়াবিদের, হ্যাঁ, একজন ক্রীড়াবিদ কি লাগে? নিয়মানুবর্তিতা লাগবে, নিয়মানুবর্তিতা and perseverance, অধ্যবসায়। এবং তার কি লাগবে? অধ্যবসায়। অর্থাৎ তোমাকে একটা কাজ যতবার তুমি পড়ে যাচ্ছ ততবার উঠে দাঁড়াতে হবে, যতবার তুমি প্রবলেম পড়ছো ততবার সেটা সলভ করতে হবে, যতবার ভেঙে পড়ছো ততবার উঠে দাঁড়াতে হবে, যতবার তুমি হোঁচট খেয়েছো আবার চেষ্টা করতে হবে। সো এটা বলেছে যে কিছু কিছু বিষয় যেমন সুযোগ পাওয়া, দৃঢ় চেতনা এবং সুযোগ তৈরি করা, এটা যে কোনো ব্যক্তির জন্য সফল হতে গুরুত্বপূর্ণ। কিন্তু একজন ক্রীড়াবিদের সফল হতে তার নিয়মানুবর্তিতা এবং অধ্যবসায় থাকতে হবে, প্রতিদিন চেষ্টা করতে হবে এবং নিয়মিত চেষ্টাটা করতে হবে। ইনস্টিটিউশনাল অ্যান্ড প্রফেশনাল ট্রেনিংস আর অলসো নেসেসারি। ট্রেনিংস এর এই অ্যাপোস্ট্রফিটা হবে না। তাহলে বলছে ইনস্টিটিউশনাল অ্যান্ড প্রফেশনাল, তাহলে এই দুইটা কিন্তু অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ইনস্টিটিউশনাল মানে কি? প্রাতিষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক, এন্ড প্রফেশনাল মানে হচ্ছে আমরা এটা কি বলি? পেশাগত, পেশাগত, একদম পেশাদার, পেশাদার, পেশাদার। তাহলে ট্রেনিংটা হবে একটা নাউন। তাহলে বলেছে যে আমাদের প্রাতিষ্ঠানিক ও পেশাদার ট্রেনিং, ট্রেনিং এর বাংলা কি? প্রশিক্ষণ আর অলসো নেসেসারি, সেগুলো দরকার। তাহলে প্রাতিষ্ঠানিক একটা এই কাজে যারা অলরেডি কাজ করে আসতেছে, এই কাজে, হ্যাঁ, এই ট্রেনিং, মাউন্টেনিয়ারিং নিয়ে, ক্লাইম্বিং নিয়ে যারা কাজ করে আসতেছে, সেই প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক ট্রেনিং এবং প্রফেশনাল ব্যক্তিদের দ্বারা ট্রেনিং, সেগুলো গুরুত্বপূর্ণ। নিশাত জয়েন্ট বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। এটা বাংলাদেশের একটা ক্লাব যারা বিভিন্ন ব্যক্তির পর্বত আরোহণ নিয়ে পেশাদারি বা ইনস্টিটিউশনাল ট্রেনিং দিয়ে থাকে। ইন 2006, 2006 সালে নিশাত মজুমদার বাংলাদেশ পর্বতারোহণ ও ট্রেকিং ক্লাব, আমরা নামটাকে আর ইংলিশে বাংলায় বলা দরকার নেই। নিশাত মজুমদার বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবে 2006 সালে জয়েন করেছে, যুক্ত হয়েছে, and completed a basic training, এবং একটা একেবারে বেসিক, একদম সাধারণ একটা ট্রেনিং বা প্রশিক্ষণ সে নিয়েছে, কোর্স করেছে এট হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং, ইন্ডিয়া ইন 2007। তাহলে সে 2006 সালে প্রথম বাংলাদেশ মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাবে যুক্ত হয়েছে এবং 2007 সালে ভারতের দার্জিলিং এর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে বেসিক কোর্সও করেছে। তাহলে বাংলাদেশ থেকে তো স্যার হিমালয়ের যে ঠান্ডা পরিবেশ ট্রেনিংটা পাবে না, তাহলে বাংলাদেশও ট্রেনিং করেছে 6 সালে। 7 সালে সে গিয়ে ভারতের আবার ওই যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকেও সে তখন আবার প্রশিক্ষণ করছে। ঠিক আছে, ওকে। এবার আসো, আফটার দ্যাট
এই যে দুই ধরনের প্রশিক্ষণের পরে she scaled peaks in the Himalayan range one after another। তাহলে এখানে scaled হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ তার একটা অবজেক্ট আছে। কি আছে? অবজেক্ট আছে। এটা কি হবে? এটা ট্রানজিটিভ ভার্ব। ওকে, আমরা পুরোটাই লিখছি ট্রানজিটিভ ভার্ব। ওকে, ভার্ব। তাহলে সে কি করেছে? হিমালয়ান রেঞ্জ, পর্বতমালা। রেঞ্জ মানে কি? পর্বতমালা এখানে। হ্যাঁ, হিমালয় পর্বতমালা, পর্বতমালা। দেখো পর্বতমালা কিন্তু এটা প্লুরাল ফর্ম, অর্থ বোঝায় যে, দেখো পর্বতমালা হচ্ছে, পর্বতমালা বলতে বোঝায় অনেকগুলো পর্বত, ছোট বড় মিলে অনেকগুলো পর্বতের একটা সমারোহকে বলা হচ্ছে পর্বতমালা। আর এই হিমালয় কিন্তু অনেকগুলো পর্বতের সমষ্টি। এই হিমালয় পর্বতমালার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু যে পর্বতটা, তার নাম হচ্ছে এভারেস্ট। তাহলে এভারেস্ট কিন্তু আলাদা জিনিস না। এভারেস্ট হচ্ছে হিমালয় পর্বতমালার অনেকগুলো পর্বতের মধ্যে সর্বোচ্চ চূড়া যেটা, সেটা হচ্ছে এভারেস্ট। তাহলে সে কি করলো? একের পর এক, সে এই যে আফটার দ্যাট, মানে ওই প্রশিক্ষণ নেওয়ার পরে বাংলাদেশ থেকে এবং ভারত থেকে সে হিমালয় পর্বতমালার একে একে পর্বত সে আরোহণ করা শুরু করলো, সর্বোচ্চ চূড়া সে আরোহণ করা শুরু করলো। জয়নিং সেভারাল টিমস ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে বিভিন্ন টিমে জয়েন করে করে। ওকে, টুডে উই হ্যাভ আ মাউন্টেন পিক, আজকে আমাদেরও একটা পর্বতের চূড়া রয়েছে। টুডে উই হ্যাভ আ মাউন্টেন পিক, আমাদের একটা পর্বতের চূড়া আছে। পর্বতের চূড়া বলতে কি বোঝাচ্ছে? ইন দ্য হিমালয়াস। তার মানে বলছে হিমালয় পর্বতমালা আছে না, হিমালয় পর্বতমালার মধ্যে আজকে আমাদের একটা মাউন্টেন পিক রয়েছে, আমাদের একটা পর্বতের চূড়া রয়েছে, মানে বাংলাদেশের নামে জিনিসটা। দেখো কত গর্বের ব্যাপার যে হিমালয় যে এত এত মানুষ যায় সেখানে, হ্যাঁ, সেই জায়গার মধ্যে বাংলাদেশের একটা, যেই যে দেশ থেকে মানুষ যায় সেই দেশের একটা পতাকা সেখানে দিয়ে আসে। তখন মানুষ বলে যে এটা হচ্ছে বাংলাদেশ পার্ট, এই পার্টটাতে বাংলাদেশের মানুষরা তাকে স্মৃতি রেখে আসে। এটা বলেছে যে হিমালয় পর্বতমালায় বাংলাদেশের একটি মাউন্টেন পিক বা পর্বতের চূড়া রয়েছে, হিমালয়ের মধ্যে বাংলাদেশের চূড়া বলা হয় এটাকে। ওকে, দ্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক, এবং সেটার নাম কি? বাংলাদেশ ভারত বন্ধুত্ব চূড়া, বাংলাদেশ ভারত মৈত্রী চূড়া বলা হয়। হ্যাঁ, এটা শুদ্ধ নাম হচ্ছে, সরি, নেপাল বাংলাদেশ, নট ভারত, নেপাল বাংলাদেশ, নেপাল বাংলাদেশ মৈত্রী চূড়া, মৈত্রী চূড়া। তাহলে ওই চূড়াটার নাম কি দেওয়া হয়েছে? নেপাল বাংলাদেশ মৈত্রী চূড়া। ঠিক আছে, ওকে। সো নেমড বিকজ, এমনটা নাম দেওয়া হয়েছে কারণ মাউন্টেনিয়ার্স ফ্রম দ্য টু ফ্রেন্ডলি কান্ট্রিজ, তাহলে এই দুই বন্ধুত্বপূর্ণ দেশের পর্বত আরোহীরা জয়েন্টলি, এটা একটা অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্ব, এটা অর্থ হচ্ছে যৌথভাবে। এটা অর্থ কি দেয়? যৌথভাবে, যৌথভাবে, যৌথভাবে ক্লাইম্বড ইট ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে ওই পর্বতটাতে, ওই যেই পর্বতটা বিশেষ, এটাতে নেপাল এবং বাংলাদেশের পর্বতারোহীরা যৌথভাবে সবার প্রথম তারা এটাতে উঠছে, এর আগে এটাতে আর কেউ ওঠে নাই। আচ্ছা, আমরা আমাদের মনে হয় প্যাসেজ প্রায়, এটা বড় একটা প্যাসেজ। হ্যাঁ, আমি ভেবেছিলাম দুইটা করাবো, কিন্তু এই প্যাসেজ আসলে দুইটা একসাথে করা যায় না, আর দুইটা পেজ আছে জাস্ট, তাহলে আমাদের পার্ট শেষ। ওকে, আসো। নিশাদ's team was led by এম এ মোহিত। দেখো আরেকজন লিজেন্ডারি নাম, এম এ মোহিত। তোমার নামটা শুনছো, রাইট? এম এ মোহিতের নাম তোমরা অনেকে শোনার কথা। প্রথম বাংলাদেশি এবং প্রথম বাংলাদেশি পুরুষ, সবার আগে যে ছেলে মানুষ ছিলেন, তিনি প্রথম এভারেস্টে চূড়ায় উঠছেন। বাংলাদেশের প্রথম ব্যক্তির নাম ছিল যে এভারেস্টে গিয়েছে, এম এ মোহিত। তাহলে দ্য টিম ওয়াজ লেড, হ্যাঁ, দ্য টিম ওয়াজ লেড, এটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স। দ্য টিম, নিশাদ's টিম ওয়াজ লেড, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট প্যাসিভ। হ্যাঁ, লিড থেকে ল্যাড হয়েছে, এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর এটা হচ্ছে আমাদের V3। হ্যাঁ, এটা হচ্ছে প্যাসিভে আছে, এবং কোন টেন্সে বলো তো? পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে, তাহলে বলেছে নিশাদ's টিম ওয়াজ লেড বাই এম এ মোহিত। তাহলে নিশাদের টিমটা পরিচালিত হয়েছিল এম এ মোহিতের দ্বারা, হু হ্যাজ বিন অন টপ অফ এভারেস্ট অ্যান্ড কোয়াইট আ ফিউ আদার পিকস হায়ার দেন 800 মিটার্স। যিনি এভারেস্টের পর্বতে উঠেছেন, এভারেস্টের চূড়ায় উঠেছেন, এবং 8000 মিটারের চেয়ে বেশি উঁচু এরকম আরো বেশ কয়েকটা পিকস, পৃথিবীর আরো অনেকগুলো চূড়ায় তিনি উঠেছেন। তার মানে তিনি এভারেস্টের চূড়ায় উঠেছেন, এবং 8000-এর চেয়ে উঁচু, ধরো আলপস আছে, হ্যাঁ, অনেকগুলো আছে পর্বতটিতে, তাহলে কিলিঞ্জার আছে, এরকম অনেকগুলো 8000 মিটার উঁচু এরকম আরো কয়েকটা পর্বত তিনি
আরোহণ করেছেন। দেখো মানুষের স্বপ্ন যে আমি শুধু এভারেস্টে যাব, আর তিনি এভারেস্ট তো পার করেছেনই, এভারেস্ট ছাড়াও 8,000 মিটারের চেয়ে উঁচু এরকম আরো বেশ কয়েকটি পর্বত তিনি আরোহণ করেছেন। ইন বাংলাদেশে মাউন্টেনিয়ারিং ইজ আ নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি। পর্বত আরোহণ আমাদের দেশে একটা নতুন ক্রীড়া, অ্যান্ড উই আর ইয়েট টু ডেভেলপ। এখন আমাদেরকে অনেক উন্নত করতে হবে আ কালচার, এবং আমাদেরকে এমন একটা সংস্কৃতির উন্নত এখনো করতে হবে। আমাদের সংস্কৃতিতে এখনো জিনিসটাকে ইজিলি নেওয়া হয় না, ঠিক আছে? দ্যাট উইল এনকারেজ আ ওমেন্স মাউন্টেনিয়ারিং অ্যাক্টিভিটিস, যেই সংস্কৃতি একটা নারীকেও তার পর্বত আরোহণ কার্যক্রমে বা অ্যাক্টিভিটিতে অনুপ্রাণিত করবে। হ্যাঁ, এনকারেজ মানে কি? অনুপ্রাণিত করা, অনুপ্রাণিত করা, ঠিক আছে? এটাকে আমরা সহজে কি বলতে পারি? মোটিভেট, রাইট? মোটিভেট, মোটিভেট অথবা ইন্সপায়ার একই জিনিস। ওকে, তারপর আসো, নিশাত টুক দ্য চ্যালেঞ্জ। নিশাত এই ঝুঁকি নিয়েছিলেন, অ্যান্ড শি ওয়াজ সাপোর্টেড বাই হার প্যারেন্টস। পেসিভ সেন্টেন্স আবার। নিশাত ঝুঁকি নিয়েছিলেন এবং তার পরিবার তাকে সাহায্য করেছিল, ঠিক আছে? লাস্ট পেজ আমাদের এই প্যাসেজের সর্বশেষ। আমাদের এই প্যাসেজটা তোমার টেক্সট বই দেখলে বুঝবা, অনেক বড় একটা প্যাসেজ, 2-3 পেজ। সো আমরা এটা শেষ হলে বেশ ভালো পরিমাণে একটা আমাদের পড়া শেষ হবে। দেখো লাস্ট পেজ কি বলছে, দিস ইজ অ্যান এক্সপেন্সিভ স্পোর্ট। এই যে পর্বতারোহণ অত্যন্ত এক্সপেন্সিভ, হ্যাঁ অত্যন্ত এক্সপেন্সিভ বা খরুচে বা ব্যয়বহুল বলতে পারো তোমরা সুন্দর ভাষায়, ব্যয়বহুল, অত্যন্ত ব্যয়বহুল একটা খেলা, হ্যাঁ অ্যাডজেক্টিভ, একটা ব্যয়বহুল খেলা। অ্যান্ড নিশাত অ্যান্ড আদার মাউন্টেনিয়ার্স, তাহলে এবং নিশাত এবং অন্যান্য পর্বতারোহীরা কুড নট হ্যাভ সাকসিডেড, থার্ড কন্ডিশন, কমপ্লিট সেন্টেন্সে পড়াইছি, তারা সফল হতে পারতেন না ইফ সেভারাল অর্গানাইজেশনস ডিড নট হেল্প দেম, যদি না বিভিন্ন সংগঠন তাদেরকে সাহায্য করত। নিশাত ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর অফ বিকজ আই এম এ গার্ল ক্যাম্পেইন অফ প্ল্যান ইন্টারন্যাশনালস বাংলাদেশ চ্যাপ্টার ইন হার এক্সপিডিশন টু মাউন্টেন এভারেস্ট ইন 2012। তাহলে বলেছে 2012 সালে মাউন্ট এভারেস্টে পর্বতারোহণের ক্ষেত্রে বিকজ আই এম এ গার্ল নামে যে ক্যাম্পেইন ছিল প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের বাংলাদেশ পার্টে একটা বড় সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল, ঠিক আছে? ওই প্ল্যান ইন্টারন্যাশনালের প্রত্যেক দেশে আলাদা আলাদা পার্ট থাকে, তাদের একটা প্রোগ্রাম হয়েছে ক্যাম্পেইন বিকজ আই এম এ গার্ল। সেই প্রোগ্রামের বাংলাদেশ পার্ট থেকে অ্যাম্বাসেডর ছিল কে? নিশাত মজুমদার। তাহলে ওই প্রতিষ্ঠান থেকে তিনি যদি সহায়তা না পেতেন তাহলে তার পক্ষে সম্ভব হতো না। হ্যাঁ, 20 মিনিটস। এবার আসো, শি ওয়ান্টেড টু লিভ আ মেসেজ। এখানে লিভ মানে হচ্ছে দেওয়া, হ্যাঁ লিভ মানে ত্যাগ করে না, দেওয়া, ঠিক আছে? শি ওয়ান্টেড টু লিভ আ মেসেজ, তিনি একটা মেসেজ দিতে চেয়েছেন, বার্তা দিতে চেয়েছেন, ফর অল পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের সকল মানুষের জন্য, দ্যাট যে আ গার্ল ক্যান ডু এনিথিং আ বয় ক্যান ডু। একটা নারী ঠিক সবকিছু করতে পারে যেগুলো একটা ছেলে করতে পারে। দেখো এখানে এসে কেউ উল্টো পাল্টা বইলো না, হ্যাঁ আর উল্টা পাল্টা বইলো না যে হ্যাঁ ছেলের এটা করতে পারে, মেয়ের এটা করতে পারবে কিনা, ছেলের অমুকটা করতে পারে, এই সিলি ব্যাপারকে বোঝানো হয় না বাবা। কাজ বলতে সিলি এইসব ব্যাপার কেনা, যে অনেকে উদাহরণ দেয় যে ভাই ছেলেরা দাঁড়িয়ে প্রস্রাব করে মেয়েরা কেন পারে না, এটা কোনো উদাহরণ না, এটা কোনো সুস্থ উদাহরণ না। কারণ কি ছেলেরা দাঁড়িয়ে প্রস্রাব করবে সেটাই তো ইসলাম যদি চিন্তা করি আমরা, সেটাই তো তার যৌক্তিক না, তাই না? সেটা কেন হবে? এরকম উদাহরণ দিয়ে তোমরা কখনোই তোমরা একটা কথার যৌক্তিকতা, কথার ভার, কথার যেই কি বলা যায় গ্র্যাভিটি, কথার যে গুরুত্ব, এটা কমাবা না প্লিজ। এই ধরনের উদাহরণ তোমরা কমেন্ট বক্সও দিবা না। তাহলে এখন বলা হচ্ছে যে কারণ কি, দেখো একজন ইঞ্জিনিয়ার হচ্ছে ছেলে, একজন ইঞ্জিনিয়ার হচ্ছে মেয়ে, একজন ডাক্তার হচ্ছে ছেলে, একজন ডাক্তার হচ্ছে মেয়ে, একজন পাইলট হচ্ছে ছেলে, একজন পাইলট হচ্ছে মেয়ে, একজন টিচার হচ্ছে ছেলে, একজন টিচার হচ্ছে মেয়ে, একজন বিজনেস পার্সন হচ্ছে ছেলে, একজন বিজনেস পার্সন মেয়ে। তার মানে সকল দিক দিয়ে ছেলে মেয়ে উভয়ভাবে কাজ করতে পারে। তাহলে অ্যান্ড হ্যান্স এবং তাই, হ্যান্স তো তাই, সো এর কাজ করে, এভরি গার্ল শুড হ্যাভ সাপোর্ট ফ্রম হার প্যারেন্টস অ্যান্ড সোসাইটি ইন এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি। তাই প্রত্যেকটা কঠিন পরিস্থিতিতেই একটা মেয়ের উচিত তার বাবা মা এবং পরিবারের থেকে সহায়তা পাওয়া উচিত, ঠিক আছে? এই হচ্ছে আমাদের শেষ, ঠিক আছে? আশা করছি প্যাসেজটা আমাদের ক্লিয়ার। হ্যাঁ চলো আমরা একটু প্যাসেজের
আমরা এমসিকিউ পার্টটাতে যাই, আমরা কে কতটুকু পারছি সেটা আমরা একটু চেষ্টা করি। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে প্যাসেজটা সলভ আর এমসিকিউ গুলো সলভ করো। প্রথম প্রশ্ন, দ্য মিনিং অফ আইকন ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য টেক্সট ইজ। তাহলে আইকন শব্দের অর্থ কি আমরা জানি? আইকন শব্দ হচ্ছে তারকা, তারকা না, বা আদর্শ, কারো আদর্শ। ওকে ওকে, তার আদর্শ বলতে কি হবে? আ ফেমাস পারসন হুম পিপল অ্যাডমায়ার, একজন বিখ্যাত ব্যক্তি যাকে প্রত্যেকে অনেক প্রশংসা করে। আ ওয়ার্শিপার, একজন পূজারী ব্যক্তি। আ হাইলি এডুকেটেড পারসন, একজন শিক্ষিত ব্যক্তি। আ ভেরি হ্যান্ডসাম পারসন, একজন অত্যন্ত সুদর্শন ব্যক্তি। না, সুদর্শন হলে, শুধু শিক্ষিত হলেই সে স্টার না, তাকে মানুষ প্রশংসা করতে হবে যে ও চমৎকার কাজ করছে, উনি চমৎকার একজন মানুষ। কোনটা হবে? উত্তর হচ্ছে এই নাম্বার, আ ফেমাস পারসন হুম পিপল অ্যাডমায়ার, এমন একজন ব্যক্তি যাকে সবাই কি করে? প্রশংসা করে। দ্য ওয়ার্ড ক্যালামিটাস, ক্যালামিটাস মানে আমরা কি জানি? ক্যালামিটাস মানে হচ্ছে দুর্যোগপূর্ণ, তাই না? দুর্যোগপূর্ণ, দুর্যোগপূর্ণ। তাহলে কি কি হবে বলতো? দুর্যোগপূর্ণ কি হবে বলতো? তাহলে কনস্ট্রাকটিভ, গঠনমূলক। ট্যারিবল, ভয়ঙ্কর। প্র্যাকটিক্যাল, বাস্তবিক। কনভেনিয়েন্ট, সুবিধাজনক। কোনটা হবে? হবে হচ্ছে ট্যারিবল, অত্যন্ত ভয়ানক, ভীতিকর, একদম দুর্যোগপূর্ণ অবস্থাকে আমরা কি বলি? ট্যারিবল বলি। ঠিক আছে, ট্যারিবল। তারপর আসো, which is the closest meaning of scale? স্কেল এখানে একটা ভার্ব, স্কেল কি একটা ভার্ব? হ্যাঁ, ভার্ব অর্থ হচ্ছে আরোহণ করা, আরোহণ করা, রাইট? তাহলে আরোহণ করা এই শব্দটার সাথে কোনটা যায়? ব্যালেন্স, মানানসই রাখা, ফরওয়ার্ড, কাউকে পাঠিয়ে দেওয়া বা সামনে যাওয়া, ওয়েট মানে হচ্ছে ওজন তোলা, নাকি ক্লাইম্ব, উপরে ওঠা? এর উত্তর কি হবে? উপরে ওঠা, ক্লাইম্ব। তারপর আসো, হু পার্টিসিপেটেড ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ? বাংলাদেশের মুক্তিযুদ্ধে কে অংশগ্রহণ করেছে? নিশাতস মাদার, নিশাত হারসেলফ, নিশাতস ফাদার নান। নিশাতের বাবা, নিশাতের বাবা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারপর আসো, নিশাত এন্ড হার সিবলিংস আর, নিশাত এবং তার ভাই বোনেরা মিলে কতজন? 3 ইন নাম্বার, সংখ্যায় 3 জন। 4 ইন নাম্বার, হ্যাঁ 4 ইন নাম্বার, তার ভাই বোনেরা সবাই মিলে হচ্ছে মোট 4 জন। তারপর আসি, দ্য ওয়ার্ড ইনএভিটেবল স্ট্যান্ড ফর। ইনএভিটেবল অর্থ কি? অর্থ হচ্ছে অপরিহার্য, যাকে ছাড়া যায় না, যাকে ফেলে দেওয়া যায় না, অপরিহার্য। কোনটা হবে? আমরা পড়েছিলাম, ক্লাসে পড়েছিলাম আনঅ্যাভয়েডেবল। হ্যাঁ, এসেনশিয়াল বলতে পারো, এসেনশিয়ালের চেয়েও যেটা গুরুত্বপূর্ণ তাকে আমরা বলেছি আনঅ্যাভয়েডেবল। তারপরে কি আছে আমাদের? দ্য ওয়ার্ড কনজেকিউটিভ। কনজেকিউটিভ শব্দটার অর্থ কি বলতো? কনজেকিউটিভ মানে কি বল, আমরা এটাকে বলি অনবরত। কনজেকিউটিভ মানে কি? অনবরত, অথবা আমরা কি বলি? টানা, টানা। এটাকে একটা সিনোনিম হচ্ছে সাকসেসিভ, পরপর, পরপর। তাহলে কি হবে? সাবস্টিটিউট মানে হচ্ছে কোনো কিছুর বিপরীত বা কোনো কিছুর পরিবর্তন, অল্টারনেটিভ অর্থ পরিবর্তন, সেপারেট অর্থ আলাদা। তাহলে এই তিনটা কি যায়? যায় না। তাহলে কি হবে? সাকসেসিভ, পরপর, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। তাহলে কোনটা হবে? উত্তর হচ্ছে সাকসেসিভ, পরপর। তারপর আসো, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, এই প্যাসেজ অনুসারে দ্য সাকসেস রেসিপি অফ আ স্পোর্টস পারসন, একজন স্পোর্টস পারসনের সাকসেসের রেসিপি কি? সফলতার রেসিপি কি? ডেডিকেশন অ্যান্ড মাউন্টেনিয়ারিং, সবাই কি মাউন্টেনিয়ারিং করবে? সব স্পোর্টস পারসন কি মাউন্টেনিয়ারিং? না। ড্রিমিং অ্যান্ড ওয়ার্কিং অন ইট, স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নের উপর কাজ করা হতে পারে। ডিসিপ্লিন, পারসিভিয়ারেন্স এন্ড ট্রেনিং, তাহলে তার লাগবে কি? ডিসিপ্লিন লাগবে, পারসিভিয়ারেন্স লাগবে, এন্ড ট্রেনিং লাগবে। আমরা দেখেছিলাম স্পোর্টস পারসনের ক্ষেত্রে বিশেষ করে বলা হয়েছে যে ইনস্টিটিউশনাল প্রফেশনাল ট্রেনিং না, সবার জন্য না। আমরা চেয়েছিলাম কি? আমাদের লাগবে হচ্ছে ডিসিপ্লিন এন্ড পারসিভিয়ারেন্স। তাহলে এই ট্রেনিং এর মধ্যে তো দুইটাই থাকতে পারে, ট্রেনিং মানে তো প্রফেশনাল হতে পারে, ইনস্টিটিউশনাল হতে পারে। তাহলে আমাদের সবচেয়ে সুন্দর হচ্ছে এটা। আমরা দেখেছিলাম যে মানুষের চান্স লাগে, অপরচুনিটি ক্রিয়েট করা লাগে, এবং হচ্ছে মানুষের ডেডিকেশন লাগে। তার সাথে সাথে স্পোর্টস পারসন যদি হয় তার ক্ষেত্রে লাগে আলাদা করে ডিসিপ্লিন আর পারসিভিয়ারেন্স। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর সি নাম্বার। তারপর which of the following statements suits নিশাত লাইফ বেস্ট? নিশাতের জীবনকে সবচেয়ে ভালো বোঝায় কোন কথা দিয়ে? ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। দেখো, নিশাতের এই গল্পের মধ্যে কখনোই পরিশ্রম ব্যাপারটাকে তুলে ধরা নেই। ধরা হয়েছে মেয়ে মানুষও যে ছেলে মানুষের মতো সকল ধরনের প্রবলেম সলভ করে সফল হতে পারে, সেই ব্যাপারটা। তাহলে নারীদের একটা ব্যাপার আসবে এখানে। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, না। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস, তাও না। সাকসেস হ্যাজ নাথিং টু ডু উইথ জেন্ডার, তাহলে জেন্ডার এর ব্যাপারের সাথে সফলতার কোনো সম্পর্ক নাই।
যে কেউ সফল হতে পারে, ব্যাপারটা এমন না পুরুষ হতে হবে নারী হতে হবে। তাহলে উত্তর কোনটা হবে? যেহেতু আমরা দুইটাই নারীর গল্প বললাম, নিশাত মজুমদার এবং তার মা। সর্বশেষ প্রশ্ন, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর উইল এনকারেজ? উইল এনকারেজ মানে কি? কাউকে অনুপ্রাণিত করা, রাইট? কি হবে? উইল কনস্পায়ার ষড়যন্ত্র করা, উইল ইনক্রিজ বাড়ানো, উইল ইন্সপায়ার অনুপ্রাণিত করা। হ্যাঁ, আর কিছুক্ষণ না, আর কম। এই রুমে এসি চালিয়ে দিবা নাকি? ওকে, তাহলে আমাদের আশা করছি আমরা এমসি গুলা পেরেছি। হ্যাঁ, সবাই ভাইয়ের সাথে একটু ফ্লো চার্টটা আমরা একটু দেখি। হ্যাঁ, ফ্লো চার্টটা আমরা পারি কিনা। সবাই একটু ভাইয়ের সাথে ফ্লো চার্টের দিকে আসো। কি পড়ছি আমরা? রিড দ্য অ্যাবাভ টেক্সট এন্ড মেক আ ফ্লো চার্ট হাইলাইটিং। আমরা জানি কি হাইলাইটিং বা শোয়িং এর পরে যেটুকু অংশ থাকে সেটা আমাদের মূল প্রশ্ন। কি চেয়েছে? দ্য বার্থ অ্যান্ড এডুকেশন অফ নিশাত মজুমদার। নিশাত মজুমদারের জন্ম, নিশাত মজুমদারের জন্ম এবং তার পড়াশোনা কোথায় হয়েছে এই ব্যাপারটা নিয়ে আমাদের একটা কি করতে বলেছে? একটা ফ্লো চার্ট। তার প্রথমটা দিয়ে দিয়েছে বোর্ন, পাস্ট টেন্সে রাখা হয়েছে। তুমি চাইলে পাস্ট টেন্সে রাখতে পারো, পাস্ট টেন্সে রাখাটাই উচিত। কারণ কি ঘটনাটা অলরেডি অতীতের সবগুলো, তাই না? নিশাত মজুমদারের ঘটনা 2012 পর্যন্ত এখানে বলা হয়েছে, আমরা সবগুলো ঘটনা অতীতের। তাহলে নিশাত মজুমদারের জন্ম এবং নিশাত মজুমদারের পড়াশোনা। তাহলে জন্ম কোথায় হয়েছে, কখন হয়েছে, কোন জেলায় হয়েছে সেটা বলতে পারো। আবার পড়াশোনার ক্ষেত্রে এসএসসি কোথায় করেছে, ইন্টার কোথায় করেছে, অনার্স কোথায় করেছে, মাস্টার্স কোথায় করেছে, ল্যাঙ্গুয়েজের স্টাডি কোথায় করেছে সেগুলো লিখতে পারি। তাহলে আমরা একটু প্যাসেজ থেকে দেখে দেখে সবাই একটু অ্যান্সারগুলো সলভ করে। হ্যাঁ, born on 5 জানুয়ারি 1981, তাহলে উনি 1981 সালের 5 জানুয়ারি জন্মগ্রহণ করছে। ফাইন, তাহলে কোথায় জন্মগ্রহণ করছে আমরা সেটা লিখবো। born in কোন? born in a village called তেওরি, রাইট? আমি জানি না স্পেলিং ঠিক আছে কিনা। ইন আ কল্ড তেওরি। আমরা একটু প্যাসেজ দেখে দেখে সলভ করবো, ঠিক আছে? এটা কোন জেলায় জন্মগ্রহণ করছে? কোন এটা কল্ড তেওরি। তেওরি, তেওরি কোথায় আছে? নাই, এই যে তার এর নাম কি? এই যে তেওরি, TEORI, TEORI, ইন রামগঞ্জ উপজেলা, ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আমি চাইলে পুরোটাই লিখতে পারি, ইন রামগঞ্জ উপজেলা, ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট, ইন রামগঞ্জ উপজেলা, উপজেলা, ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট। ওকে, আচ্ছা তোমাদেরকে একটা ছোট্ট কথা ভাই একটু বলি। হ্যাঁ, দেখো তোমরা একটা জিনিসে ভুল করো মাঝে মাঝে, যে ভাইয়া আপনি তো এখানে এরকম দিচ্ছেন, আমরা কি নিচে নিচে দিব? দেখো, নিচে নিচে দাও বা সাইডে সাইডে দাও, বোথ আর রাইট, দুইটা অ্যাকসেপ্টেড। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা একটা থেকে আরেকটা ফ্লোতে যখন যাবা এর মধ্যে তীর চিহ্ন দিতে হবে। হ্যাঁ, এইভাবে দিবা তোমরা। তোর উপর নিচে কেউ যদি লিখো তাহলে এইভাবে দিবা। 2 থেকে 3 যাওয়ার সময় এই ফ্লোটা দিবা, অর্থাৎ ফ্লো বোঝাচ্ছে কোনটার পরে কোনটা, এই ফ্লোটা বোঝাচ্ছে, এই ফ্লোটা বুঝাই দিবা সবাই। হ্যাঁ, এই কাজটা করবা। আর কেউ যদি ধরো এইভাবে বক্স করে করে করো, যে খাতায় যদি তুমি লিখো, তুমি তো অনেক ছোট লিখবা তাই না, বক্স, তাহলে এখানে 1 নাম্বার দিয়ে এটা অ্যান্সার লিখলা, বক্স দিয়ে 2 নাম্বারটা শুরু করবা। ঠিক আছে, এরকম করে করবা। ঠিক আছে, এই ভুলটার জন্য কেউ না করো যে ভাইয়া আপনি যেভাবে দিচ্ছেন আমি দিয়ে দিই, কারণ কি আমি এখানে হয়তো ফ্লোটা দিয়ে নেই, ফ্লোটা দেখাই দিলাম। ঠিক আছে, এই ফ্লোটা অবশ্যই অবশ্যই দিবা। হ্যাঁ, এবার আসো, কমপ্লিটেড হার স্কুলিং ফ্রম বটম লে। তোমাদের আনসার থেকে দিই, তাহলে আমার বারবার প্যাসেজ যাওয়া লাগবে না। হ্যাঁ, বলো তো কি পাচ্ছি? কমপ্লিটেড, হ্যাঁ, কমপ্লিটেড স্কুলিং ফ্রম বটমলে হোম গার্লস হাই স্কুল। ওকে, আমরা এখান থেকে আসি। হ্যাঁ, তাহলে কমপ্লিটেড, কমপ্লিটেড হার স্কুলিং ফ্রম কোথা থেকে? বটমলে, বটমলে হোম গার্লস স্কুল। ওকে, ফুল স্টপ হবে না কিন্তু। তারপর আসো, তাহলে কি করেছে? তারপরে কি করেছে তিনি? যে আর্নড, আমার কমপ্লিটেডের পরে আরেকটা কি দিতে পারি? সম্পূর্ণ করেছেন, ফিনিশড দিতে পারি।
finished her HSC from Shahid Anwar Girls College. সাল দিতে পারো ইন 1999, এটা কি হবে ইন 1997, 1997, 1999। ওকে, এবার আসবো আমরা সে অনার্স মাস্টার্স থেকে করছে, এরপরে তিনি জাপানি ভাষা করতে শিখেছে, ঠিক আছে? তাহলে কি আসতে পারে যে earned her bachelor's and master's degree। তুমি চাইলে দুইটা তো প্রতিষ্ঠানের নাম দিছো, এবার প্রতিষ্ঠান না দিয়ে সাবজেক্টের নাম দাও। মাস্টার্স ডিগ্রি ইন অ্যাকাউন্টিং কোথা থেকে? ফ্রম ঢাকা সিটি কলেজ। ঢাকা সিটি কলেজ। তাহলে অবশ্যই আমরা তিনি কি কাজ করছে সেটা দিব না, তিনি পড়াশোনা নিয়ে করতে বলছে। তাহলে সর্বশেষ কি দিব? যে তিনি তার MA কমপ্লিট করছেন। তাহলে কি completed her MA, না কমপ্লিটেড না দিয়ে আমরা এনরোলড দিই। হ্যাঁ, এনরোলড ভর্তি হয়েছে, কমপ্লিট করছে কিনা সেটা কিন্তু প্যাসেজে নাই। তাহলে কি বলবো? এনরোলড for MA in Japan Studies in Dhaka University। ওকে, ডান। আচ্ছা, প্রশ্ন আছে কয়েকটা, ছোট ছোট প্রশ্ন, ছোট্ট বাবুদের মতো, এগুলো তোমরা একটু পড়বা, ঠিক আছে? ছোট্ট বাবুদের প্রশ্ন আছে, এগুলো তোমরা একটু ছোট করে পড়ে নিবা। ওকে, সো আজকে আবারও শেষবারের মতো প্যালেস্টাইন আমার ভাই বোনদের জন্য আমি বানানে ভুল করেছি, সরি। হয়ে যায়, তাই না? বানান আর কি, মানুষের জীবনই শেষ হয়ে যাচ্ছে, সেখানে বানান তো খুব ছোট জিনিস। May Almighty save my brothers and sisters in Palestine. ওকে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। সবাইকে আজকে আমরা বিদায় জানাচ্ছি আজকে ক্লাসে। আজকে এই সপ্তাহে আমাদের 3টা ক্লাসের কথা ছিল। ভাইয়া ইংলিশে 200-তে 200 পাওয়া পসিবল? যেহেতু ইংলিশে রিটেন পার্ট আছে, সো 200-তে 200 শুভ আসবে না। হ্যাঁ, তারপরেও তোমার যে টিচার খাতা দেখছে, টিচারের মেন্টালিটি, তোমার লেখার স্টাইল, তোমার লেখার গাঠনিক সৌন্দর্য, তোমার হাতের লেখা, এর সবকিছুর উপর নির্ভর করে। বাট গ্রামারে 60-60 পাওয়া পসিবল, এবং ফার্স্ট পেপারেও 60-60 পাওয়া পসিবল। কিন্তু ওই রাইটিং পার্ট যেগুলো রয়েছে, প্যারাগ্রাফ রাইটিং ফার্স্ট পেপারে 2টা, আর সেকেন্ড পেপারে আমাদের যে ইনফর্মাল লেটার, ইমেইল, এই লেখাগুলোর উপর থেকে টিচাররা 1-2 মার্ক কেটে নেন। সো আশা করা যায় 195 পর্যন্ত পসিবল চাইলে। হ্যাঁ, 195 থেকে 194, অর্থাৎ 98 করে পাওয়া সর্বোচ্চ যদি আমি মনে করি পসিবল। ওকে, তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের পক্ষ থেকে প্যালেস্টাইনের জন্য দোয়া করো। আজকে এখানেই শেষ করছি। সকলের জন্য সুস্থতা কামনা করছি, এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসগুলোতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বন্দি পাঠশালার সাথেই থাকো। আসসালামু আলাইকুম।